তোরা ভুলে গেছিস আজকে কি? আজকে আবার কি? কিরে নুপু, আজকে কোনো দিবস টিবস আছে নাকি? কই না তো। কি রে ঋতু, আজকে কি? তোরা সত্যিই জানিস না আজকে কি? আরে আজব তো, জানলে কি আর চুপ করে থাকি? সকাল সকাল কি শুরু করছিস তুই বলতো? ধুর, রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে গেল ঋতু। সব কটা নিংটি ইঁদুর, কটকটি আর বিটকেলের দল। একটা শকশুটকেও কপালে বর জুটবে না বলে রাখলাম। আজ একটা বিশেষ দিন, আমার মতো মহান একজন মানুষের জন্ম হয়েছিল, সেই খবর কি রাখে কেউ? সব ফ্রেন্ড নামের কলঙ্ক, এক একটা ডাইনি, মঞ্চের সব কয়টারে চামিচ দিয়ে কুইটালাই। ক্যাম্পাসে বসে একাই বক বক করছে ঋতু। কিরে, আমরা কি একটু বেশিই করে ফেললাম না? বেচারি তো মনে হয় এক্ষুনি কেটে দেবে। যাই বলিস না কেন, খুব কষ্ট পেয়েছে। আমারও তাই মনে হয়। ও যা পাগলি, আবার কিছু করে না বসে। চল দেখি ও কি করছে। চল সবাই। কিরে তুই এখানে বসে আছিস আর আমরা তোকে পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি। যাই হোক, আমরা সবাই শহরে যাচ্ছি, তুই যাবি আমাদের সাথে? না, তোরা যা। তোদের মতো নিংটি ইঁদুর, শাকসুটকি, কাল্লা বিলাই, করলার দলনির ডাইনিদের সাথে আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। ওরা এসব গালাগালিতে অভ্যস্ত, আর জানে ওদের পাগলি বান্ধবী এখন রেগে আছে, তাই এমন অদ্ভুত অদ্ভুত দু চারটা গালি হজম করতেই হবে। আমরা সবাই নূপুরের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, তাই তোকে যাবার কথা বললাম। আসলে আয়, না আসলে বসেই থাক। পরে যেন আবার না বলা হয় যে আমায় বলিসনি কেন। বলেই ওরা মুচকি হাসতে হাসতে যেতে লাগলো কিছুক্ষণ ভেবে। এই দাঁড়া, তোর আমি যাব। এতক্ষণ না ঢং করে বললি আসবি না, এখন আবার আসছিস কেন? তোদের মতো কান কাটা পেতনি, নিংটি ইঁদুর, রাক্ষসী, কটকটি, আফ্রিকান কাল্লা বিল্লোদের সাথে আসার আমার ঠেকা পড়ছে না। হ্যাঁ, আমি তো আকাশ জিজুর সাথে দেখা করতে যাচ্ছি। তো জানা, এই তোরা সব থামবি? কি শুরু করলি এসব? দেখছিস না ওই তার ছেঁড়া মেলটালটা কি বললো? স্টপ ইট ইয়ার, তোরা কি এখনো বাচ্চায় আছিস যে সারাক্ষণ দুটোতে মিলে ঝগড়া করিস? কিছুক্ষণ বাদে ওরা ইয়ার কর্নারের সামনে একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। ঋতু তুই একটু পড়ায়, আমরা ভেতরে যাচ্ছি। একটু পরে কেন? তোরা সবাই যাচ্ছিস আর আমাকে একটু পরে যেতে বলছিস কেন? আসলে ও এখনো আসেনি, ও আসলে তুই ওকে নিয়ে ভিতরে আয়। ও, সেটা আগে বললেই পারতিস। যা তোরা, আমি অপেক্ষা করছি জিজু না আসা পর্যন্ত। ওরা সবাই ভেতরে গেল, ঋতুকে বাইরে দাঁড় করিয়ে রেখে। তোমরা এসে পড়েছো সবাই? এদিক ওদিক তাকিয়ে ঋতু কোথায়? ওকে নিয়ে আসনি? অনেক কষ্টে ওকে এনেছি, বুঝতে দিইনি ওরা কিচ্ছু। নূপুরের বয়ফ্রেন্ডের সাথে দেখা করবো বলে নিয়ে এসেছি, নইলে আমাদের এত কষ্টের প্ল্যান সব ভেস্তে যেত। ওকে, তোমরা এদিকে আসো, দেখো সব কিছু ঠিক আছে কিনা। একটাও কাজের না, সব অকাজের। আমাকে দাঁড় করিয়ে রেখে যে গেল, সে খেয়াল কি আর কারোর আছে নাকি? মনে হয় বিএফটা আমার, তাই অপেক্ষা করতে হবে আমাকে। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। মনে হয় লেট লতিফটা আসবে না। হুদাই মিসা কইছে। দেখি হারামিগুলা ভেতরে কি করছে এতক্ষণ। আস্তে আস্তে ডোর ওপেন করে ভেতরে ঢুকলাম। অন্ধকারে তো কিছুই চোখে পড়ছে না। রেস্টুরেন্টে কারেন্ট নেই নাকি? ওরাই বা গেল কোথায়? কাউকেই তো দেখছি না। ভুলে অন্য কোথাও চলে আসলাম না তো আবার? ভয়ও করছে। নুপু, কণা, রাজু, কোথায় তোরা? আমরা এই তো সামনেই আছি, তুই চলে আয়, ভয় নেই। হঠাৎ লাইট জ্বলে উঠলো, আর পাশ থেকে সব হারামিগুলো হ্যাপি বার্থডে টু ইউ ঋতু বলতে বলতে বেরিয়ে এলো। আমি জাস্ট ওদের কাণ্ড দেখে হাঁ হয়ে গেছি। পুরো রেস্টুরেন্ট সাজিয়েছে, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। মাঝখানে টেবিলে বিশাল আকারের একটা চকলেট ফ্লেভারের বার্থডে কেক রাখা, চারপাশে মোমবাতি জ্বলছে, মাঝখানটায় রয়েছে কেক। এখানে দাঁড়িয়ে থাকবি নাকি কেকটা কাটবি বলতো? আসছি। কেক কেটে সবাইকে একে একে খাইয়ে দিলাম, আবার সবার মুখে গালি মেখে দিলাম। এত বড় সারপ্রাইজ বাবু ভাবতেও পারিনি। শুধু শুধু ওদের সাথে রাগ দেখালাম তখন। সরি রে। কেন? তোদের সাথে তখন শুধু শুধু রাগ দেখালাম, আর তোদেরকে এতগুলো থ্যাঙ্কস। আবার থ্যাঙ্কস কেন? এই যে
এইভাবে আমার বার্থডেটাকে সেলিব্রেট করার জন্য। ধন্যবাদ যদি দিতে হয় তাহলে ওনাকে দে, এই সব কিছুই উনি অ্যারেঞ্জমেন্ট করেছে। আমরা তো শুধু তোকে এখানে মিথ্যে বলে নিয়ে এসেছি। সামনে তাকিয়ে তো আমি আঙ্কেলের ছেলে তো জল্লাদের বংশধরটা আমার সামনে দাঁড়িয়ে, নীল ব্লেজার সাথে ব্ল্যাক শার্ট, চোখে সানগ্লাস, খোঁচা খোঁচা দাড়িতে পুরাই হিরো লুক। এই জল্লাদটা এত কিউট কেন? খালি ক্রাশ খাই। দেখতে যে এত গুলুমুলু, কিন্তু বিহেভটা পুরাই জল্লাদ টাইপের। আমার তো চোখের পলক পড়ছেই না ওনার উপর থেকে আজ। আচ্ছা, ছেলে মানুষের এত সুন্দর হওয়ার কি আছে? আমার খুব হিংসা হয় এই জল্লাদটাকে দেখে। আচ্ছা, উনি আসার সময় মনে হয় রাস্তার শকশুটকিগুলো হা করে তাকিয়েছিল। মনে হয় হঠাৎ জল্লাদটা আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলছে, এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবে বলে একটা শয়তানি হাসি দিলাম। শুভ্রের কথা শুনে ঋতু ব্লাশিং হচ্ছে। ইস, কি লজ্জা! লোকটা এমন কেন? আমি তো ভাবতেই পারছি না যে উনি এখানে, আর আজকের সব আয়োজন উনিই করেছে। তবে যাই হোক, আজকে আমি খুব হ্যাপি। একটা থ্যাঙ্কস তো পেতেই পারে। অনেক এনজয় করলাম সবাই মিলে, সব কিছুর কৃতিত্ব ওনারই। সন্ধ্যা হয়ে আসছে, সবাই যে যার মতো বাসায় চলে যাচ্ছে। খুব টেনশন হচ্ছে। সন্ধ্যা 6টা অলরেডি বাজতে চললো, এখনও আমি বাসায় যেতে পারলাম না। সবাই কত টেনশন করছে না জানি। আজকে তো আম্মু আমায় নির্ঘাত সুরে চড়াবে, ভাবতে ভীষণ কান্না পাচ্ছে। গাড়ির জন্য ওয়েট করছিলাম, ঠিক তখনই জল্লাদটা এসে বলল, গাড়িতে যেতে হবে না, আমি ড্রপ করিয়ে দিয়ে আসছি, চলো। না না না, আমি একাই যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না, আর আপনি চলে যেতে পারেন। এই ভাই, আমি তোমার থেকে জানতে চেয়েছি যাবে কি না, কোনো কথা হবে না, চুপচাপ গিয়ে বসে পড়ো। জল্লাদ তো জল্লাদই। বিড়বিড় করতে করতে গাড়িতে বসে পড়ল। কিছুক্ষণের মাঝে বাসাতেও চলে এলাম। খুব ভয় করছে আমার, না জানি ভেতরে আমার জন্য কি অপেক্ষা করছে, কারণ এর আগে কখনো এত দেরিতে বাসায় ফিরিনি। আল্লাহর নাম নিয়ে এক পা দু পা করে আগাতে লাগলাম। কলিং বেল আর দেয়া লাগলো না, দরজা খোলাই আছে দেখলাম। উকি দিয়ে দেখলাম কাউকে দেখা যায় কিনা। না, আশেপাশে তো কাউকেই দেখছি না। চোরের মতো পা টিপে টিপে রুমের দিকে যাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে ঋতু বলে কেউ ডেকে উঠলো। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। জি আন্টি। আজ এত দেরি হলো কেন আসতে? মানে আন্টি। এত মানে মানে করছিস কেন? আমি বাঘ নাকি ভাল্লুক? ভয় পাচ্ছিস আমায়? ঠিক আছে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নে। জি আচ্ছা, কি ব্যাপার? আঙ্কেল আন্টি বোকারাম সবাই আসছে দেখি। ডাল মে কুচ কালা হে, আগে গোসলটা দিয়ে নিই, তারপরে অন্য কিছু। রাত্রে বই নিয়ে নাড়াচাড়া করছিলাম, হঠাৎ আম্মু আব্বু দুজনেই একসাথে আমার রুমে আসলো। সচরাচর আব্বু আমার রুমে আসে না খুব একটা। দুজনকে একসাথে দেখে আমার একটু খটকা লাগলো। সব কিছু ঠিক আছে তো? কি করছে আমার মাটা? বই পড়ছিলাম। আব্বু, আজ হঠাৎ তোমরা আমার রুমে, সব কিছু ঠিক আছে তো আব্বু? সব কিছু ঠিক আছে মা। কিছুক্ষণ চুপ থেকে হয়তো কি বলবে সে কথাগুলো গুছিয়ে নিচ্ছে। মারে, তোকে না জানিয়ে আমি একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুই রাগ করবি না তো বাবার উপরে? আব্বু, কি সিদ্ধান্ত নিয়েছো? আর রাগ করবো কেন? কি বলছো? আমি কিছুই তো বুঝতেছি না। আমি তোকে না জানিয়ে অভির সাথে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কি বিয়ে? তাও আবার অভি ভাইয়ার সাথে? বাবার ওপর খুব রাগ করেছিস মা? অবাক হচ্ছিস যে? দেখ মা, মেয়ে হয়ে জন্মেছিস, সব মেয়েকেই একদিন পরের ঘরে যেতে হয়, এটাই নিয়ম। কালক্রমে তোর মা দাদি আর অভি খুব ভালো ছেলে, ওর মতো ছেলেই হয় না। দেখিস তোকে রাজরানী করে রাখবে ও। তারপরেও যদি তোর পছন্দের কেউ থেকে থাকে তাহলে আমাদের বলতে পারিস। না না বাবা, কি বলছো তুমি? আমি তোমার উপরে কি করে রাগ করতে পারি? আমি জানি আমার বাবা যা করবে আমার ভালোর জন্যই করবে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো আব্বু, আমি তোমার পছন্দের হীরের টুকরো অভিকেই বিয়ে করব বলেই হেসে দিলাম। আমি জানতাম। দেখেছ ঋতুর আম্মু, আমি বলেছিলাম না আমার মা আপত্তি করবে না, আমার মা আমার সিদ্ধান্তই মেনে নেবে। আমি আজকে খুব খুশি রে। কপালে একটা চুমু এঁকে বুকে জড়িয়ে কিছুক্ষণ রাখলেন। অনেকদিন পরে আব্বুর মুখে এই হাসিটুকু দেখলাম। এই হাসির জন্য সব কিছুই করতে পারি আমি। আব্বু, তুমি কিছু ভেবো না,
আমি বেঁচে থাকতে এমন কিছু করব না যে সমাজের চোখে তুমি নিচু হও। সকালে অভি ভাইয়া তার বাইকে করে ভার্সিটিতে দিয়ে গেল। সারা রাস্তা দুজন খুনসুটি পাগলামো করতে করতে এসেছে। কেউ না দেখলেও একজোড়া চোখ ওদেরকে ঠিকই ফলো করছে। রবি সিমের মতো জ্বলছে আর লুচির মতো রাগে ফুলছে। ক্লাসরুমে আজ সবাই নীরবতা পালন করছে, কারণ এতক্ষণ ক্লাসের উপর দিয়ে শুভ্র ঝড় বয়ে গেছে। রাগে শুভ্রের সারা শরীর জ্বলে যাচ্ছে। যতই ভাবে রাগ দেখাবো না, কিচ্ছু বলবো না, ততই মেয়েটা মাথায় চড়ে বসে। কতবার নিষেধ করেছে ওই ছেলের সাথে যেন আর নাম এসে। এত বড় সাহস আবার কথা অমান্য করে। মনে হচ্ছে ফাজিল মেয়েটাকে 10তলা বিল্ডিংয়ের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেরাই দিই, তবে যদি আমার গায়ের জ্বালা মিটত। এত শখ অন্য ছেলের বাইকে ঢলাঢলি করতে আসে। হাত মুষ্টিবদ্ধ করে রাগ কমানোর চেষ্টা করছে শুভ্র, তবে তাতে কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। কে জানে আজ ঋতুর উপর দিয়ে কোন সুনামি বয়ে যায়। ক্লাস শেষে ঋতুকে তার কক্ষে দেখা করে আসতে বলেছে শুভ্র। আল্লাহ গো, গতকাল তো ভালোই ছিল, আজ হঠাৎ কি হলো? এই লোকটা গিরগিটির মতো রং বদলায়, পারেও বটে। আজ তো একটা বিটকেল। দেখা করে যেতে বলছে কেন কে জানে। ক্লাসে আজ যা করলো সবাইকে। আপনারা আবার কাউকে কইেন না, সব কয়টারে নীল ডাউন করে রাখছে। রাগে চোখ দিয়ে আগুন জ্বলছে শুভ্রের। ফর্সা মানুষ রেগে একদম লাল হয়ে গেছে। যেইভাবে দরজার দিকে তাকিয়ে আছে দেখে তো ঋতুর কলিজায় পানি শুকিয়ে গেছে। মনে হয় আজকে চোখ দিয়ে গিলে খাবে রাক্ষসটা। আসুন আসুন মিস ড্রামা কুইন, আপনার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম আমি। স্যার আমায় ডেকেছেন কেন? আপনাকে তো ডেকেছি আমি, মাথায় ধরে নাচবো বলে। স্যার কি বলছেন আপনি? আর এদিকে আসছেন কেন? প্লিজ সরে যান। কেন, আমি কাছে আসলে কি গায়ে ফোসকা পড়ে যায়? আমাকে বললে কি আমি বাইকে করে আনতে পারি না নাকি? কি বলছেন এসব স্যার? আপনার মাথা ঠিক আছে তো? কি বলছিস তুই বুঝিস না? তোকে কতবার নিষেধ করেছি তোর কাজিনের সাথে মিশবি না। আমার কথা কি তোর গায়ে লাগে না? স্যার লাগছে আমার, প্লিজ ছাড়ুন। না ছাড়বো না, আমার ভেতরটা জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে, সেটা কি তুই দেখতে পাস না? স্যার কি বলছেন এসব আবল তাবল? আপনার মাথা ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই। তুই কেন বলছিস না আমি তোকে ভালোবাসি? কেন বারবার তোর কাছে আসি? কেন তোর সাথে অন্য কাউকে সহ্য করতে পারি না? কি বলছেন আপনি? ভুলে যাবেন না আপনি আমার টিচার। কেন টিচার, তাতে কি? টিচার বলে কি আমি কাউকে ভালোবাসতে পারবো না? পারবেন না কেন? আপনি আমার টিচার, আমার গুরুজন। টিচার তো বাবার মতো। হোয়াট ননসেন্স! স্যার আমি তো ঠিকই বলছি। আমার মনে হয় কি স্যার, আপনার মাথায় কোনো গন্ডগোল আছে, নইলে কি আর এমন ভাবনা মাথায় আসে? আপনি বরং পাগলের ডক্টর দেখান আগে। ইউ ইডিয়েট, স্টুপিড কোথাকার! বলে ঋতুর দিকে তেড়ে যেতে গেল। স্যার আপনার পিছনে ওইটা কি? যেই শুভ্র ঘুরেছে অমনি ঋতু ফুরুত। ঋতুকে আর পায়কে এক দৌড়ে গেটের বাইরে চলে এসেছে। লুচু বেটা শয়তানের হাড্ডি, কান কাটা পেদনি, নাগিনী সাপিনীর বর কোনকার। লজ্জা শরম কিচ্ছু নেই, বলে কিনা ভালোবাসে। কোন মুখ পোড়া তোরে ভালোবাসতে যাবে রে? তার কি খেয়ে দেয়ে আর কোনো কাম নাই? শিয়ালের কাছে মুরগি বর্গা দিব, জল্লাদের বংশধর। মাথায় মনে হয় গন্ডগোল আছে, নইলে কি আর। যাই হোক, আমায় এই লুচুর কাছ থেকে দূরে থাকতে হইব। ফাজিল বদমাইশ মেয়ে, বলে কিনা টিচার বাবার মতো। কত বড় ফাজিল হলে এমন কথা বলতে পারে? রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে আমার সামনে পাইলে থাড়িয়ে দুইটা চড় দিয়ে কানের নিচে গরম করে দিই। দিন দিন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। থার্ড ক্লাস ভাবনার মাথায় আসি কি করে? কবে বুদ্ধি শুদ্ধ হবে কে জানে? আমি বুঝি না কেমন ওর মতো মেয়েকে ভালোবাসলাম আমি। জীবনেও আমার ভালোবাসার মূল্য দেবেন এই বদমাইশ। বাসায় এসে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিলাম। ঘুম ভাঙলো মাগরিবের আজান শুনে। উঠে অজু করে নামাজটা পড়ে নিলাম। অনেকদিন পরে নামাজ পড়লাম। নামাজে পড়ি না তা না, আসলে একবার যদি নামাজ পড়া মিস দিয়ে ফেলি পরে কেমন যেন অলসতা, নামাজ পড়া হয় না। নামাজ পড়ে মনটাও এখন একদম ফ্রেশ ফ্রেশ লাগছে। এক মগ কফি করে ব্যালকনিতে গিয়ে বসলাম। বেশ ভালোই লাগছে এখানে বসে থাকতে। কিছুক্ষণ বসে থেকে নিচে গেলাম ডিনার করার জন্য। বর্ষা ডেকে গেছে এসে। দেরি হলেই আম্মা আবার তার ননস্টপ রেডিও চালু করে দেবে। তবে আমার আর শুনতে কিন্তু মন্দ লাগে না।
ডিনার করে এসে শুয়ে পড়লাম। চোখে ঘুম ঢুলুঢুলু করছে। আমি আবার খুব ঘুম পাতলি, থুকু পাগলি। এত ঘুম মোর কইতে আহে বুঝি না। আপনাকে কারোর ঘুম ধরার লাগলে বইলেন, আমি আবার খুব মহান, কাউরে না কইতে পারি না। মনে হলো মোরে স্মরণ করছে কেউ, মানে ডাকছে বারবার। ধুর, তাতে আবার কি, আমি তখন ঘুমে বিজি। না, রিসিভ না করলে ছাড়বে না মনে হয় এই ব্যাটা। ফোন রিসিভ করেই ফোনের ওপাশের ব্যক্তির কথা না বুঝলেও ঋতুর কথা। সরি, রং নাম্বার, এখানে ঋতু নামে কেউ থাকে না। ঋতুকে কল দিলাম, আজকে কোনো কাজে মন বসছে না। আজকাল খুব ভয় করছে, সেটা ঋতুকে হারানোর ভয়। ভয় হয় যদি ওকে হারিয়ে ফেলি। মেয়েটা তো পাগলি কেন? ওদের সব কিছু ফানের মতো হয় নাকি? কখনো কি বুঝবেন আমার ভালোবাসাটা? অনেকক্ষণ ধরে রিং হচ্ছে, বাট রিসিভ করছে না। কি কাজ করছে শুনি, যে ফোনটা রিসিভ করার সময়টা অন্তত পায় না। আবার কল দিলাম, এবার রিসিভ না হলে একদম বাসায় চলে যাবো। তারপর দেখ কেমন লাগে। ফাজিল মেয়ে, ফোন রিসিভ করে পাশ থেকে যা বললো। সরি, রং নাম্বার। রাজ্জব তো, রং নাম্বার হবে কেন? নাম্বার ভালো করে মিলিয়ে দেখলাম না, সব তো ঠিকই আছে। তো রং নাম্বার। আর ঋতু বলে এখানে কেউ থাকে না, এইসব বললো কেন? আমি পাগল পেয়েছে নাকি? আবার কল দিলাম। কোন মুখ পোড়া হনুমান রে, নিংটি ইঁদুর, আফ্রিকান কালা গরু রে, তুই আমার সাধের ঘুমটা নষ্ট কইরা দিলি। তোরে সামনে পাইলে আমি কয়েকটা কুচি কুচি কইরা আনলো। স্টপ ইট ননসেন্স। অনেকক্ষণ ধরে তোমার এই থার্ড ক্লাস বক বক শুনে যাচ্ছি। কিছু বলতে গিয়ে অসহ্য একটা কিছু বলতেই পারলাম না, এই বলে ফোনটা কেটে দিলাম। জল্লাদটা কল দিছিল, যাক, কথা শুনে মনে হয় রেগে গেছে। অনেকক্ষণ ধরে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে শুভ্র। ওর উপরে রাগ করে থেকে লাভ নেই, রাগ করা মানে নিজেরই লস। কিছুক্ষণ পরে আবার কল দিল। এবার ঋতু আর কিছু বলল না, জানে শুভ্রই কল দিয়েছে। হ্যালো জানু, কেমন আছো? জানু? কে জানু? কার জানু? তুমি জানু আর আমার জানু। কি করছো ময়না পাখি? নিশ্চয়ই আমার কথা ভাবছিলে, তাই না? স্যার, রাত দুপুরে এসব কি বলছেন আবুল তাবুল? কেন জানু? প্রেম করছি তো, তুমি দেখছো না? আর প্রেম তো রাত দুপুরেই করে মানুষ, নইলে তো প্রেম জমে না। স্যার, আমি আপনার বোনের মতো, আপনি আমার বড় ভাইয়ের মতো, আর আপনি কি কন এগুলা? হোয়াট দ্য হেল ইডিয়েট, তুমি কি বললে? এই এই দাঁড়াও দাঁড়াও, তুমি আমার বোন? আমি তোমার বড় ভাই। এই মেয়ে, আমি তোমার কোন জন্মের ভাই লাগি? শোনো না, আমি তোমার ভাই না, তুমি আমার বোন। না 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 না, এই আলতু ফালতু কথা তোমার মুখ আর একবার শুনি তো তুই একদম ইচ্ছা মতো পচে পানিতে ডুমামো তোমারে। সবাই যদি বোন হয় তাহলে বউ হবে কেডা? হ্যালো হ্যালো ঋতু, এই মেয়ে কথা বলো না কেন, কি হলো? ঋতু কথা বলবে কি? ঘুমিয়ে পড়েছ তো আবার? ঘুমিয়ে গেছো নাকি? আমাকে না বলে ঘুমিয়ে পড়ছো? কত বড় বেয়া দেবে মেয়েকে দিয়ে, কিচ্ছু হবে না। মেয়ে কখনোই আমার ফিলিংসে দুফোটা দামও দেবে না। কি আর করার, কপাল আমার। এভাবেই চলছে ওদের দিন। এদিকে ঋতু অভির বিয়ের দিনও ক্রমশই এগিয়ে আসছে সামনে। শুভ্র একদিনে অনেকভাবে ঋতুকে বোঝাতে চেয়েছে তার ভালোবাসার কথা, তার ফিলিংসটাকে ঋতুকে উপলব্ধি করার চেষ্টা করেছে, কিন্তু বারবার ব্যর্থ। এটা হয়তো শুভ্রের ব্যর্থতা, সে ঋতুকে বোঝাতে পারছে না যে কতটা ঋতুকে ভালোবাসে। আচ্ছা, ঋতু কি কখনোই সিরিয়াস হবে না? যতবারই শুভ্র ঋতুকে বোঝাতে চেয়েছে যে ভালোবাসে ঋতুকে, ততবারই ঋতু কোনো না কোনোভাবে শুভ্রকে রাগিয়ে দেয়। শুভ্রের ভাষায় থার্ড ক্লাস কথাবার্তা বলে। কপালে একটা চুমু এঁকে বুকে জড়িয়ে কিছুক্ষণ রাখলেন। অনেকদিন পরে আব্বুর মুখে এই হাসিটুকু দেখলাম। এই হাসির জন্য সব কিছুই করতে পারি আমি। আব্বু, তুমি কিছু ভেবো না, আমি বেঁচে থাকতে এমন কিছু করব না যে সমাজের চোখে তুমি নিচু হও। সকালে অভি ভাইয়া তার বাইকে করে ভার্সিটিতে দিয়ে গেল। সারা রাস্তা দুজন খুনসুটি পাগলামো করতে করতে এসেছে। কেউ না দেখলেও একজোড়া চোখ ওদেরকে ঠিকই ফলো করছে। রবি সিমের মতো জ্বলছে আর লুচির মতো রাগে ফুলছে। ক্লাসরুমে আজ সবাই নীরবতা পালন করছে, কারণ এতক্ষণ ক্লাসের উপর দিয়ে শুভ্র ঝড় বয়ে গেছে। রাগে শুভ্রের সারা শরীর জ্বলে যাচ্ছে। যতই ভাবে রাগ দেখাবো না, কিচ্ছু বলবো না, ততই মেয়েটা মাথায় চড়ে বসে। কতবার নিষেধ করেছে ওই ছেলের সাথে যেন আর না মেশে। এত বড় সাহস আবার কথা অমান্য করে।
মনে হচ্ছে ফাজিল মেয়েটাকে 10তলা বিল্ডিংয়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেরাই দিই, তবে যদি আমার গায়ের জ্বালা মিটত। এত শখ অন্য ছেলের বাইকে ঢলাঢলি করতে আসে। হাত মুষ্টিবদ্ধ করে রাগ কমানোর চেষ্টা করছে শুভ্র, তবে তাতে কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। কে জানে আজ ঋতুর উপর দিয়ে কোন সুনামি বয়ে যায়। ক্লাস শেষে ঋতুকে তার কক্ষে দেখা করে আসতে বলেছে শুভ্র। আল্লাহ গো, গতকাল তো ভালোই ছিল, আজ হঠাৎ কি হলো? এই লোকটা গিরগিটির মতো রং বদলায়, পারেও বটে। আজ তো একটা বিটকেল। দেখা করে যেতে বলছে কেন কে জানে। ক্লাসে আজ যা করলো সবাইকে। আপনারা আবার কাউকে কইেন না, সব কয়টারে নীল ডাউন করে রাখছে। রাগে চোখ দিয়ে আগুন জ্বলছে শুভ্রের। ফর্সা মানুষ রেগে একদম লাল হয়ে গেছে। যেইভাবে দরজার দিকে তাকিয়ে আছে দেখে তো ঋতুর কলিজায় পানি শুকিয়ে গেছে। মনে হয় আজকে চোখ দিয়ে গিলে খাবে রাক্ষসটা। আসুন আসুন মিস ড্রামা কুইন, আপনার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম আমি। স্যার, স্যার আমায় ডেকেছেন কেন? আপনাকে তো ডেকেছি আমি মাথায় তুলে নাচবো বলে। স্যার কি বলছেন আপনি? আর এদিকে আসছেন কেন? প্লিজ সরে যান। কেন, আমি কাছে আসলে কি গায়ে ফোসকা পড়ে যায়? আমাকে বললে কি আমি বাইকে করে আনতে পারি না নাকি? কি বলছেন এসব স্যার? আপনার মাথা ঠিক আছে তো? কি বলছিস তুই বুঝিস না? তোকে কতবার নিষেধ করেছি তোর এই কাজিনের সাথে মিশবি না। আমার কথা কি তোর গায়ে লাগে না? স্যার লাগছে আবার, প্লিজ ছাড়ুন। না ছাড়বো না, আমার ভেতরটা জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে, সেটাকে তুই দেখতে পাস না? স্যার কি বলছেন এসব আবল তাবল? আপনার মাথা ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই। তুই কেন বুঝিস না আমি তোকে ভালোবাসি? কেন বারবার তোর কাছে আসি? কেন তোর সাথে অন্য কাউকে সহ্য করতে পারি না? কি বলছেন আপনি? ভুলে যাবেন না আপনি আবার টিচার। কেন টিচার, তাতে কি? টিচার বলে কি আমি কাউকে ভালোবাসতে পারবো না? পারবেন না কেন? আপনি আমার টিচার, আমার গুরুজন। টিচার তো বাবার মতো। হোয়াট ননসেন্স। স্যার আমি তো ঠিকই বলছি। আমার মনে হয় কি স্যার, আপনার মাথায় কোনো গন্ডগোল আছে, নইলে কি আর এমন ভাবনা মাথায় আসে? আপনি বরং পাগলের ডক্টর দেখান আগে। ইউ ইডিয়েট, স্টুপিড কোথাকার। বলে ঋতুর দিকে তেড়ে যেতে গেল। স্যার আপনার পিছনে ওইটা কি? যেই শুভ্র ঘুরেছে অমনি ঋতু ফুরুত। ঋতুকে আর পায়কে এক দৌড়ে গেটের বাইরে চলে এসেছে। লুচু বেটা শয়তানের হাড্ডি, কান কাটা পেদনি, নাগিনী সাপিনীর বর কোনকার। লজ্জা শরম কিচ্ছু নেই, বলে কিনা ভালোবাসে। কোন মুখ পড়া তোরে ভালোবাসতে যাবে রে? তার কি খেয়ে দেয়ে আর কোনো কাম নাই? শিয়ালের কাছে মুরগি বর্গা দিব, জল্লাদের বংশধর। মাথায় মনে হয় গন্ডগোল আছে, নইলে কি আর। যাই হোক, আমায় এই লুচুর কাছ থেকে দূরে থাকতে হইব। ফাজিল বদমাইশ মেয়ে, বলে কিনা টিচার বাবার মতো। কত বড় ফাজিল হলে এমন কথা বলতে পারে? রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে আমার সামনে পাইলে থাড়িয়ে দুইটা চড় দিয়ে কানের নিচে গরম করে দিই। দিন দিন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। থার্ড ক্লাস ভাবনার মাথায় আসি কি করে? কবে বুদ্ধি শুদ্ধ হবে কে জানে? আমি বুঝি না কেমন ওর মতো মেয়েকে ভালোবাসলাম আমি। জীবনেও আমার ভালোবাসার মূল্য দেবেন এই বদমাইশ। বাসায় এসে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিলাম। ঘুম ভাঙলো মাগরিবের আজান শুনে। উঠে অজু করে নামাজটা পড়ে নিলাম। অনেক দিন পরে নামাজ পড়লাম। নামাজে পড়ি না তা না, আসলে একবার যদি নামাজ পড়া মিস দিয়ে ফেলি পরে কেমন যেন অলসতা, নামাজ পড়া হয় না। নামাজ পড়ে মনটাও এখন একদম ফ্রেশ ফ্রেশ লাগছে। এক মগ কফি করে ব্যালকনিতে গিয়ে বসলাম। বেশ ভালোই লাগছে এখানে বসে থাকতে। কিছুক্ষণ বসে থেকে নিচে গেলাম ডিনার করার জন্য। বর্ষা ডেকে গেছে এসে। দেরি হলেই আম্মা আবার তার ননস্টপ রেডিও চালু করে দেবে। তবে আমার আর শুনতে কিন্তু মন্দ লাগে না। ডিনার করে এসে শুয়ে পড়লাম। চোখে ঘুম ঢুলুঢুলু করছে। আমি আবার খুব ঘুম পাতলি, থুকু পাগলি। এত ঘুম মোর কইতে আহে বুঝি না। আপনাকে কারোর ঘুম ধরার লাগলে বইলেন, আমি আবার খুব মহান, কাউরে না কইতে পারি না। মনে হলো মোরে স্মরণ করছে কেউ, মানে ডাকছে বারবার। ধুর, তাতে আবার কি, আমি তখন ঘুমে বিজি। না, রিসিভ না করলে ছাড়বে না মনে হয় এই ব্যাটা। ফোন রিসিভ করেই ফোনের ওপাশের ব্যক্তির কথা না বুঝলেও ঋতুর কথা। সরি, রং নাম্বার, এখানে ঋতু নামে কেউ থাকে না। ঋতুকে কল দিলাম। আজকে কোনো কাজে মন বসছে না, আজকাল খুব ভয় করছে।
সেটা ঋতুকে হারানোর ভয়। ভয় হয় যদি ওকে হারিয়ে ফেলি। মেয়েটা এত পাগলি কেন? ওদের সব কিছুই ফানের মতো হয় নাকি? কখনো কি বুঝবে না আমার ভালোবাসাটা? অনেকক্ষণ ধরে রিং হচ্ছে, বাট রিসিভ করছে না। কি কাজ করছে শুনি, যে ফোনটা রিসিভ করার সময়টা অন্তত পায় না। আবার কল দিলাম, এবার রিসিভ না হলে একদম ওর বাসায় চলে যাব। তারপর দেখ কেমন লাগে। ফাজিল মেয়ে। ফোন রিসিভ করে পাশ থেকে যা বললো, সরি, রং নাম্বার। রাজ্জব তো। রং নাম্বার হবে কেন? নাম্বার ভালো করে মিলিয়ে দেখলাম না, সব তো ঠিকই আছে। তাহলে রং নাম্বার। আর ঋতু বলে এখানে কেউ থাকে না, এইসব বললো কেন? আমি পাগল পেয়েছি নাকি? আবার কল দিলাম। কোন মুখ পোড়া হনুমান রে, নিংটি ইঁদুর, আফ্রিকান কালা গরু রে, তুই আমার সাধের ঘুমটা নষ্ট কইরা দিলি। তোরে সামনে পাইলে আমি কয়েকটা কুচি কুচি কইরা আনলো। স্টপ ইট ননসেন্স। অনেকক্ষণ ধরে তোমার এই থার্ড ক্লাস বক বক শুনে যাচ্ছি। কিছু বলতে গিয়ে অসহ্য একটা কিছু বলতেই পারলাম না, এই বলে ফোনটা কেটে দিলাম। জল্লাদটা কল দিছিল, যাক, কথা শুনে মনে হয় রেগে গেছে। অনেকক্ষণ ধরে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে শুভ্র। ওর উপরে রাগ করে থেকে লাভ নেই, রাগ করা মানে নিজেরই লস। কিছুক্ষণ পরে আবার কল দিল। এবার ঋতু আর কিছু বলল না, জানে শুভ্রই কল দিয়েছে। হ্যালো জানু, কেমন আছো? জানু? কে জানু? কার জানু? তুমি জানু আর আমার জানু। কি করছো ময়না পাখি? নিশ্চয়ই আমার কথা ভাবছিলে, তাই না? স্যার, রাত দুপুরে এসব কি বলছেন আবুল তাবুল? কেন জানু? প্রেম করছি তো, তুমি দেখছো না? আর প্রেম তো রাত দুপুরেই করে মানুষ, নইলে তো প্রেম জমে না। স্যার, আমি আপনার বোনের মতো, আপনি আমার বড় ভাইয়ের মতো, আর আপনি কি কন এগুলা? হোয়াট দ্য হেল ইডিয়েট! তুমি কি বললে? এই এই দাঁড়াও দাঁড়াও, তুমি আমার বোন? আমি তোমার বড় ভাই। এই মেয়ে, এই আমি তোমার কোন জন্মের ভাই লাগি? শোনো না, আমি তোমার ভাই না, তুমি আমার বোন। না 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 না, এই আলতু ফালতু কথা যদি তোমার মুখ আর একবার শুনি তো তুই একদম ইচ্ছা মতো পচে পানিতে ডুবামো তোমারে। সবাই যদি বোন হয় তাহলে বউ হবে কেডা? হ্যালো হ্যালো ঋতু, এই মেয়ে কথা বলো না কেন? কি হলো? ঋতু কথা বলবে কি? ঘুমিয়ে পড়েছে তো আবার। ঘুমিয়ে গেছো নাকি? আমাকে না বলে ঘুমিয়ে পড়ছো? কত বড় বেয়াদব এই মেয়েকে দিয়ে, কিচ্ছু হবে না। মেয়ে কখনোই আমার ফিলিংসের দুফোটা দামও দেবে না। কি আর করার, কপাল আমার। এভাবেই চলছে ওদের দিন। এদিকে ঋতু ও অভির বিয়ের দিনও ক্রমশই এগিয়ে আসছে সামনে। শুভ্র একদিনে অনেকভাবে ঋতুকে বোঝাতে চেয়েছে তার ভালোবাসার কথা, তার ফিলিংসটাকে ঋতুকে উপলব্ধি করার চেষ্টা করেছে, কিন্তু বারবার ব্যর্থ। এটা হয়তো শুভ্রের ব্যর্থতা, সে ঋতুকে বোঝাতে পারছে না যে কতটা ঋতুকে ভালোবাসে। আচ্ছা, ঋতু কি কখনোই সিরিয়াস হবে না? যতবারই শুভ্র ঋতুকে বোঝাতে চেয়েছে যে ভালোবাসে ঋতুকে, ততবারই ঋতু কোনো না কোনোভাবে শুভ্রকে রাগিয়ে দেয়। শুভ্রের ভাষায় থার্ড ক্লাস কথাবার্তা বলে। অনেক বুঝিয়েছি, অনেক হয়েছে। ও কি পেয়েছে কি আবার ফিলিংসের কোনো মূল্য নেই ওর কাছে। ও কি ভেবেছে কি নিজেকে? আজ ওর একটা শেষ দেখেই ছাড়বো আমি। শুভ্র নিজেই নিজেকে সব বলছে। লুচু, বজ্জাত, বদের হাড্ডি, জল্লাদের বংশ, আফ্রিকান কালা গরু, নেংটি ইঁদুর, জিরাফ, কচু পোড়া, মুখ পোড়া, লাল হনুমান, জলহস্তি, একটা কানের গড়ে খালি প্যান প্যান করে, মনটায় কয় কুইটালাই। আরে ভালোবাসা কি গাছে ধরে নাকি যে ও চাইলেই আমি গাছ থেকে টুপ করে পেরে ঠাপ করে ধরে ওরে দিলাম? লুচু ব্যাটা, ওরে টিচার করছিল কেডায়? হাঁটুর বয়সে ছাত্রীরে প্রেম নিবেদন করে ক্লাস শেষ হয়ে আসছিল ঠিক তখনই ঋতু দাঁড়াও। পেছন থেকে শুভ্র ডেকে উঠল। আল্লাহ জানে এই লুচু ব্যাটা আবার কি কয় এখন। কপাল আমার কপাল, যার জন্য পালিয়ে এলাম সেই তো আবার ধরে ফেললো। তাহলে আর আমার পালানোর কি হলো? জি 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 স্যার, কি কিছু বলবেন? বলার জন্যই তো ডেকেছি। তো স্যার বলুন, কি বলবেন? এখানে নয়, গাড়িতে ওঠো বলছি। স্যার, আপনি এখানেই বলুন, আমি শুনছি, আমার কান একদম পরিষ্কার আছে। তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসো। হাল্লাগো, এই তার ছেঁড়া জিরাফের হাত থেকে তুমি আমারে রক্ষা করো মাবুদ। সব সময় এমন ধমক দেয় কেন বুঝি না। একটু ভালো করে কি কথা বলা যায় না নাকি? গাড়িতে বসে পড়লাম। কিছুক্ষণ পরে উনি এসে গাড়িটা স্টার্ট দিলেন। গাড়িটা কিছুক্ষণ পরে একটা পার্কের সামনে এসে থামলো।
কিছু বুঝতেছি না, উনি হঠাৎ এখানে কেন আমায় নিয়ে এলো, খুব ভয় করছে। গাড়ি থেকে নেমে ওকে সিট বেল্ট খুলে দিয়ে ডোরটা ওপেন করে দিলাম নামার জন্য। নামো। কি হলো, নামতে বলেছি না? নামছি। এখানে আমায় উনি নিয়ে আসলো কেন? মাথায় এসব টেনশন ঘুরপাক খাচ্ছে। ভয় নেই, কিচ্ছু করবো না। আমার কয়েকটা প্রশ্নের উত্তর পেলেই ছেড়ে দেবো। কথা দিচ্ছে জীবনেও আর তোমার সামনে গিয়ে দাঁড়াবো না। প্লিজ একটা রিকোয়েস্ট, এমন কিছু বলো না যে আমি তোমার উপর রেগে যাই। মাথা নাড়লাম শুধু। কাউকে ভালোবাসো? মানে বোঝো না? আমি তো বাংলাতেই বলছি, তাই না? তাহলে বুঝছো না কেন? চুপ করে থেকো না ঋতু, উত্তর দাও। তোমার মাঝে কি মন নেই? তুমি এত নিষ্ঠুর কিভাবে হও? আমাকে কি তুমি মানুষ ভাবো না? নিজেকে কি ভাবো? হ্যাঁ, আমার ফিলিংসের ভালোবাসার কি কোনো দাম নেই? যেই শুভ্রের পিছনে হাজারো সুন্দরী মেয়েরা লাইন ধরে থাকে, সেই শুভ্র আজ এই দুমাসে তোমার পিছনে কুকুরের মতো ঘুরঘুর করেছে। তুমি হেলায় দূরে সরিয়ে দিয়েছো। তুমি আমাকে মানুষই মনে করো না আসলে। আরে দুদিন যদি একটা কুকুর পিছন পিছন ঘোরে না, তাহলে তার জন্য মায়া হয়। আর আমি মানুষ হয়েও। আজ শুভ্রের প্রতিটা কথাই যেন ঠিক ঋতুর বুকের মাঝখানে তীরের মতো গেঁথে যাচ্ছে। ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে ঋতুর মন। কিছুই বলার নেই ঋতুর। শুভ্র তো ঠিক কথাই বলছে, ওর কথার পেছনে যৌক্তিকতা আছে। ঋতু শুভ্রের কষ্ট বুঝলেও এতদিন চুপ করেছিল। শুভ্রের সামনে অভিনয় করে গেছে, এতদিন অবুঝের মতো মুখোশ পড়েছিল শুভ্রের সামনে। ও চায়নি শুভ্রকে বুঝতে দিতে, কিছু ভালোবাসা প্রকাশ করতে নেই, মনের মাঝেই চেপে রাখতে হয়। হ্যাঁ, শুভ্রর মতো ঋতুও শুভ্রকে ভালোবাসে, সেটা অনেক আগে থেকেই। শুভ্রর রোমান্টিক অত্যাচারগুলোকে যখনই আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছে ঋতু, ঠিক তখনই জন্মদিনে ওর বাবা অভির সামনে বিয়ের কথা বলে। চোখের সামনে ভেসে ওঠে বাবার সেই হাস্যোজ্জ্বল মুখখানা, বাবার খুশি, ঋতুর প্রতি ভালোবাসা ও সেই সাথে বিশ্বাস। ওর বাবা শুনলে কষ্ট পাবে, আর ও চায় না ওর বাবা কষ্ট পাক ওর জন্য। বাবার খুশির জন্য এমন হাজারো শুভ্রের ভালোবাসাকে কোরবান করেও দিতে রাজি আছে। হয়তো কষ্ট হবে ঋতুর, কিন্তু বাবার খুশির কাছে এসব কষ্টই তুচ্ছ। এর জন্য শুভ্রর কাছে দোষী খারাপ হতে হবে, তাতে কি? জানি আমার কথা জবাব তোমার কাছে নেই। ঋতু ছলছল চোখে শুভ্রের দিকে চেয়ে আছে, কিছু বলার মতো জবাব সত্যিই ওর কাছে নেই। শুভ্র গাড়ির ডোরের ওপর জোরছে একটা ঘুষি মারে। রাগটা ঋতুর উপর না খাটিয়ে নিজেকে আঘাত করছে। ঋতু এগিয়ে যেতে গেলে শুভ্র বাধা দেয়। থাক, আপনাকে আর আমার জন্য কষ্ট করতে হবে না। অনেক কষ্ট ও বিরক্ত করেছি আপনাকে, পারলে ক্ষমা করে দিয়েন। ভাববেন এই শুভ্রর কখনোই আপনার সামনে এসে দাঁড়াবে না। এই বলে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় শুভ্র, আর ঋতু কান্না করতে করতে বাসায় চলে গেল। খুব কষ্ট হচ্ছে ওর। শুভ্রের বলা প্রতিটি কথায় কষ্ট লুকিয়েছিল। ওর কথা বলার সময় মনে হচ্ছিল গলাটা আটকে আসছিল। আমি যা করছি তাকে আদৌ ঠিক করছি না। এ কি ভাবছি আমি? দুদিন পরে আমার বিয়ে, আর আমি কি ভাবছি এসব? ওনার জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে। আচ্ছা, উনি আবার রাগের বশে কিছু করে বসবেন না তো? না জানি কি করছে কি এখন। নির্ঘুমে কাটলো ঋতুর রাত। তার দু চোখের ঘুম তো হারিয়ে গেছে। সকালে ভার্সিটিতে প্রতিদিনের মতো আজকেও ভার্সিটিতে এসেছে ঋতু, আর প্রথম ক্লাসটাও শুভ্রের ক্লাস নিচ্ছে শুভ্র। তবে খুব চুপচাপ সবাইকে পড়া ধরছে, বাট ঋতুকে না। ঋতুর সামনে কখনো হঠাৎ পড়লেও পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এক কথায় ঋতুকে ইগনোর করছে শুভ্র। শুভ্রের এই বদলে যাওয়া ইগনোর করা খুব পীড়া দিচ্ছে ঋতুকে। ঋতু তো এমনটা চায়নি, এমন হলো কেন? শুভ্রটা হঠাৎ করেই বদলে গেল। না, হঠাৎ করে নয়, বদলাতে বাধ্য করেছে ঋতু। ইদানিং দেখছি শুভ্র রাত্রির সাথে খুব মিশছে। মেয়েটাও আছে গায়ে পড়া স্বভাবের। একটা করে কথা বলছে আর দাঁত কপাটি খুলে হেসে হেসে কুটি কুটি হচ্ছে। রাগে একদম আমার গা জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে এইটারই কুচি কুচি করে কাটি। কান কাটা পেতনি, সাপিনি, শাকচুন্নি, ডাইনি, লজ্জা করে না স্যারের সাথে ঢলাঢলি করতে আসি? হ্যাঁ, কিসের এত কথা বলে ওরা? এত কেলানোই বা লাগবে কেন? বলিহারি মনে হচ্ছে শেওড়া গাছের পেতনিটার চুল কয়েকটা ন্যাড়া করে দেই। ওর কত বড় সাহস! ও আমার জল্লাদ বজাত অ্যাকাউন্টিং টিচারের দিকে নজর দেয়। রাগে ফুঁসছে ঋতু। লুচু বেটা, দুদিন আবার পেছনে ঘুরছে, পাত্তা দেয়নি বলে অন্য মায়ের লাগে টাঙ্কি মারস? এই ছিল তোর মনে ভালোবাসা? ওদের এসব ঢং দেখে আমার গা একদম জ্বলে যাচ্ছে। বেশরম নির্লজ্জ মাইয়া, আদব কায়দা জানে না। মনে হচ্ছে যে এক্ষুনি দুইটারে কয়েকটা বস্তায় ভরি।
শুভ্র খেয়াল করে দেখছে রাত্রিকে দেখলেই ঋতু রেগে লাল হয়ে মরিচের মতো হয়ে যায়। শুভ্রের পাশে রাত্রিকে সহ্য করতে পারছে না ঋতু। আগেই বলে নেই, রাত্রি শুভ্রের কাজিন, আর ওদের প্ল্যান হচ্ছে ঋতুকে জেলাস ফিল করানো। এতে যদি বুঝতে পারে যে শুভ্রের মনে ওর জন্য জায়গা আছে, ভালোবাসে শুভ্রকে, আর শুভ্র চাই ঋতু যেন নিজ থেকে শুভ্রকে তার ভালোবাসার কথা জানায়। শুভ্র মনে মনে হাসছে। যাক, প্ল্যানটা কাজে লেগেছে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তোমার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখতে পাই, কিন্তু আমি বুঝতে পারি না কেন তুমি তো অস্বীকার করো। ভালোই যখন বাসো, অন্য কাউকে সহ্যই যখন করতে পারো না আমার পাশে, তখন মুখ ফুটে বলছো না কেন? আমি তো চাইনি তোমাকে কষ্ট দিতে, তুমি বাধ্য করেছো আমায় কষ্ট দিতে। তোমার কষ্ট যে আমার কষ্ট, তোমার চোখে পানি যে আমি সহ্য করতে পারি না, বুকটা ফেটে যায়। তুমি কি তা বোঝো না? তুমি কবে বলবে ঋতু যে তুমি আমায় ভালোবাসো? না, আমি আর পারছি না ওদের এসব অন্তরঙ্গ। খুব কষ্ট হচ্ছে আমার, মনে হচ্ছে কেউ আমার কলিজাটা টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমার আর সহ্য হচ্ছে না এসব, চোখের সামনে পারছি না এসব দেখতে। দৌড়ে বাসায় চলে এলাম। দিন দিন বিয়ের সময়ও ঘনিয়ে আসছে, আর মাত্র কদিন বাকি। বিয়ের সব আয়োজনও শুরু হয়ে গেছে অলরেডি। কার্ড ছাপানো শেষ হয়ে গেছে। বাড়ির একমাত্র বড় মেয়ে বলে কথা, কোনো দিক দিয়ে যেন ত্রুটি না হয়। আজিজুল হকের কথা, তিনি চান না তার মেয়ের বিয়েতে কোনো কিছুরই কমতি হোক। বড় আদরের মেয়ের ঋতু তাদের। বাড়িতে উৎসবের তোড়জোড় শুরু হয়ে গেছে। সবাই আনন্দ করছে, নাচ গান করছে, আর এদিকে ভালোবাসা হারানোর ব্যথায় বেথিনী ঋতু কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলছে। কি করার আছে ঋতুর? না পারছে বাবাকে কিছু বলতে, না পারছে ভালোবাসার মানুষটির হাত ধরে বেরিয়ে যেতে। এদিকে কদিন ধরে শুভ্রের মাঝে পরিবর্তন লক্ষ্য করছে সেলিনা বেগম। কেমন যেন চুপচাপ হয়ে যাচ্ছে শুভ্র, ঠিক মতন খায় না, ঘুমায় না, সব সময় উদাস থাকে। কিসের এত চিন্তা ওর? একমাত্র ছেলের বদলে যাওয়াটা খুব ভাবাচ্ছে তাকে। জিজ্ঞেস করলেও সবসময় এড়িয়ে যায় শুভ্র। খাওয়া দাওয়ার পরে ড্রয়িং রুমে বসে আছে শুভ্র, আর তার সামনে বসে আছেন ওর বাবা মা। আজ যেন গোয়েন্দাদের মতো পেটের মধ্যকার সব কথা বের করেই ছাড়বে। তিনজনেই চুপচাপ বসে নীরবতা পালন করছে। ঠিক সে সময়ই আজিজুল হক কার্ড হাতে প্রবেশ করলেন। আরে আজিজ ভাই যে হঠাৎ, তা একা কেন? ভাবি কোথায়? হ্যাঁ ভাবি, হঠাৎ আসতে হলো। আর আপনার ভাবি বাসায় আছে। তা দাঁড়িয়ে এসব কথা বলবি নাকি, বুঝবি? আরে আজকে খুব তাড়া আছে, বাসায় অনেক কাজ পড়ে আছে। এই নি কার্ড, আগামী 10ই জানুয়ারি রীতির বিয়ে। খুব তাড়াতাড়ি হয়ে গেল। একা মানুষ, বুঝিসই তো, সব এক হাতে সামলাতে হয়। কি বলেন ভাই সাহেব, এত ছোট মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছেন? ছেলে কি করে? আর ঋতুর মত নিয়েছেন তো? এতক্ষণ শুভ্র বসে বসে সব কথাই শুনলেন। যখন শুনলেন যে ঋতুর মতে বিয়ে হচ্ছে, তখন সব আশা শেষ হয়ে গেল। তার মানে কি, ও যা দেখেছে, যা ভেবেছে সবই কি ভুল? সবটাই মিথ্যে। ও কি করে পারলো এমনটা করতে? ড্রয়িং রুমে আর এক মুহূর্ত না থেকে বেরিয়ে রুমে চলে গেল শুভ্র। বিষয়টা আর কারো চোখে না পড়লেও সেলিনা বেগমের চোখ এড়ালো না। শুভ্র রুমে গিয়ে ভাঙচুর করছে যা পড়ছে সামনে। রাত্রে আজিজুল হক ঋতুর রুমে এলেন। কি রে মা, এই অবেলায় লাইট অফ করে দিয়ে শুয়ে আছিস কেন? কি হয়েছে তোর? শরীর ঠিক আছে তো? না বাবা, কিছু না, এমনি। তুমি এই সময় আমার রুমে কিছু বলবে বাবা? কিছু না রে মা, এমনি দেখতে এলাম তুই ঘুমিয়েছিস নাকি। মারে, সবাইকে কার্ড দেওয়া প্রায় শেষ। তোর বন্ধু বান্ধব কাউকে যদি বলার থাকে তাহলে বলিস। কিছু না বলে একটা মলিন হাসি দিলাম। সারা রুম জুড়ে কাচের টুকরো পড়ে আছে। সবকিছু এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রুমের এক কোনায় পাগলের মতো বসে আছে শুভ্র। মাথায় কারো হাতের ছোঁয়া পেয়ে মাথা তুলে তাকিয়ে দেখে, এতক্ষণে হয়তো এমন একজনকেই খুঁজছিল যার কোলে মাথা রেখে একটু কান্না করতে পারে, যদি মনটা হালকা হয়। বলিসনি ঋতুকে? মায়ের মুখের দিকে তাকায় শুভ্র। ভাবছে মাকে তো কিছুই বলেনি, তাহলে মা বুঝলো কি করে? মায়ের মন বাবা, সবই বুঝি। কয়েকদিন ধরেই তোকে লক্ষ্য করছিলাম। আজিজ ভাই আসার পর থেকেই তুই কেমন যেন পাগল হয়ে গেছিস, ভাঙচুর করছিস। এত ভালোবাসিস যখন, বলিসনি কেন? আমাদেরও তো বলতে পারতিস। মায়ের কোলে মাথা রেখে কান্না করছে শুভ্র। ছেলেরা নাকি সহজে কাঁদে না, খুব কষ্ট না পেলে। হ্যাঁ মা, বলেছি। একবার নয়, দুবার নয়, বহুবার। ও প্রতিবারই আমায় রিজেক্ট করে গেছে, ইগনোর করেছে মা। আমার ছেলের কিসে কমতি আছে যে আমার ছেলেকে ঋতু রিজেক্ট করে?
আমাদের বলিসনি কেন? আমরা তোর আজিজ আঙ্কেলের সাথে কি একবার কথা বলবো? না মা, তার দরকার নেই। বলে কি লাভ হবে বলো? উনি কি বলে গেল শুনলে না? ঋতুর মতেই তো বিয়েটা হচ্ছে, সেখানে আর বলে কি হবে বলো তো? তুই চিন্তা করিস না বাবা, আমি তোর জন্য ওর থেকেও সুন্দরী ও শিক্ষিত বৌমা নিয়ে আসবো। সকালে ভার্সিটিতে, বিয়ের আগেই এটাই শেষ আসা ভার্সিটিতে, আর আসতে পারে কিনা কে জানে। সবার থেকে বিদায় নিয়ে চলে আসতেছিল, ঠিক সেই সময়ে কে যেন পেছন থেকে মুখ চেপে ধরে একটা ক্লাসরুমের মধ্যে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল। সামনে তাকিয়ে দেখি আর কেউ নয়, স্বয়ং জল্লাদ থুকু শুভ্রই সামনে দাঁড়িয়ে আছে। মনে মনে দোয়া পড়ছি, না জানি কপালে কি আছে। চোখ দুইটা আগুনের ফুলকির মতো দেখাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে খুব রেগে আছে। ঋতুর দুই বাহু চেপে ধরে ঝাঁকাচ্ছে আর বলছে, খুব খুশি লাগছে তাই না? খুব শখ বিয়ে করার তাই না? এই জন্যই আমাকে বারবার অবহেলা করে দূরে সরিয়ে দিতে। কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, তোমার অভি প্রেমিকের জন্য আমাকে তাড়িয়ে দিতে তাই না? ঋতু ব্যথা পাচ্ছে, ছলো ছলো চোখে শুভ্রের মুখের দিকে চেয়ে আছে। শুভ্রের চোখে ওর জন্য ভালোবাসা দেখতে পাচ্ছে আর কিছু হারানোর ভয়। দেখলাম ও চোখ দুটো পানিতে টলমল করছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। কি ব্যাপার, কান্না করছে নাকি? মনে শুভ্রের এমন প্রশ্নেরা দানা বেঁধে বেড়াচ্ছে। সেসবে তোয়াক্কা না করে, ভালোবাসার মানুষকে আজ আপন করে পেতে যাচ্ছ, আজ তোমার খুশি থাকার কথা। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি, আগামী 10ই জানুয়ারি আমার রাত্রির বিয়ে, মানে যেদিন তোমার বিয়ে। কি ভেবেছিলে তুমি বিয়ে করে বর নিয়ে ঘুরে বেড়াবে আর আমি দেবদাস হয়ে ঘুরবো? তুমি এটাই ভেবে থাকলে ভুল ভেবেছ। শুভ্র চৌধুরীকে তুমি এখনো চিনতেই পারোনি, মাই ডিট। ঋতু শুভ্রের যাওয়ার দিকে চেয়ে আছে। মা বাবা, তোমরা একসাথে আছো ভালো হয়েছে। আমি বিয়ে করতে চাই, সেটা আগামী 10ই জানুয়ারিতেই। তোমরা আঙ্কেল আন্টির সাথে কথা বলে সব কিছুর ব্যবস্থা করো। বিয়ে করবে ভালো কথা, তাই বলে এত তাড়াতাড়ি কেন? আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, আমি চাই অনেক বড় ধুমধাম করে ছেলের বউ গড়ে তুলবো। আমি কোনো কথা শুনতে চাই না, যা বলেছি তাই করো। মনে রাখো, বিয়েটা কিন্তু 10ই জানুয়ারিতেই হবে। এই বলে শুভ্র তার নিজের রুমে চলে গেল। খুব কষ্ট হচ্ছে আজ। কি বলে গেল উনি? আমি আমার প্রেমিককে বিয়ে করছে, আমার তো খুশি থাকার কথা। হ্যাঁ, এই দেখুন না আমি কত খুশি, খুশির চোটে চোখ দিয়ে খুশির বন্যা বয়ে যাচ্ছে। আমাকে একটু বুঝলো না উনি, আমার ওপর রাগ করে অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, উনি কি সত্যি অন্য কাউকে বিয়ে করবে? উনি এটা পারবেন তো? ওনার কি একটু কষ্ট হবে না? এতটা পাষাণ হলেন কি করে উনি? আল্লাহ, আমার সাথেই কেন এমনটা হয়? তুমি কি ভেবেছো বিয়ে করে স্বামী ঘর সংসার নিয়ে তুমি সুখে সংসার করবে? আমি বসে বসে দেবদাসের মতো গান গাইবো মমতাজের? হ্যাঁ, বন্ধু যখন বললাইয়া আমার বাড়ির সামনে দিয়ে হাঁটতে যায়, ও মুখটা ফাইটটা যায়। হ্যাঁ মিস ঋতু, ইউর আইডিয়া ইজ অ্যাবসলিউটলি রং। এই শুভ্র চৌধুরী এতটা ইমোশনাল নয় যে একটা মেয়ের জন্য ভেঙে পড়বে, তাও একটা হার্টলেস নিষ্ঠুর লোভী মেয়ের জন্য। আমিও তোমাকে দেখাতে চাই যে আমিও পারি। শুভ্র এসব নিজে নিজেই বলছিল। শুভ্রের মা শুভ্রের রুমের সামনে এসে দাঁড়িয়ে আছে। ভেতরে যাওয়ার মতো সাহস তার নেই। তার ছেলের রাগ সম্পর্কে তার ধারণা আছে। শুভ্রের এখন মাথা গরম আছে, হুটহাট করে না জানি কি করে বসে, তাই আর ভেতরে যাওয়ার কোনো সাহস হচ্ছে না। দেখলাম মা এসে রুমের সামনে দাঁড়িয়ে পায়চারি করছে। আম্মু, বাইরে দাঁড়িয়ে কি করছো? ভেতরে আসো। কিছু বলবে নাকি? বলবো বলেই তো আসলাম। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, এটা কি ভেবেচিন্তে করেছো? দেখো বাবা, বিয়েটা একটা বন্ধন। তোমরা সারা জীবনের মতো একই সুতোয় বাঁধা পড়বে। সারা জীবনের মতো একটা সম্পর্ক রাগের বশে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললে পরে অনুশোচনা করেও কুল পাবে না। আমি তোমার মা, আমি কখনোই তোমার খারাপ চাইবো না। আমি জানি তুমি বিয়েটা কখনোই মন থেকে মেনে নিতে পারবে না, আর বিয়েটাও করছো তুমি ঋতুর উপর রাগ করেই। আমি চাই তুমি সময় নিয়ে ভেবেচিন্তে যে কোনো সিদ্ধান্তে আসো। না আম্মু, আমি আর ভাবতে চাই না, যা বলেছি সেটাই করো, কোনো কথা শুনতে চাই না। আমি ওকে দেখাতে চাই আমি ওই হার্টলেস সেলফিশ মেয়েটার জন্য কষ্ট পাবো। তুমি ভাবলে কি করে মা? ও তাই নাকি? সত্যি কি তুই কষ্ট পাচ্ছিস না? আমার মাথায় হাত রেখে বলতো। কি করছো কি মা? তুমি কি পাগল হলে? কি হলো, হাত সরিয়ে নিলি কেন? মায়ের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ না বাবা। তুই যখন সন্তানের বাবা হবি তখন বুঝবি। শুভ্রের মা চলে গেল। আমি কি সত্যিই পারবো ওকে ভুলে গিয়ে নতুন জীবনে পা রাখতে? পারবো কি ও জায়গাটা নতুন করে অন্য কাউকে বসাতে? না, পারতে আমাকে হবেই। যেহেতু ওদের বিয়ে আর দেরি নেই,
সময়ও হাতে নেই বেশি, শপিং কিছুই করা হয়নি। শুভ্র আর রাত্রি এসেছে মার্কেটে। শুভ্রের যাবার ইচ্ছে না থাকলেও মনের উপর জোর করে গেছে, নইলে ওর মা আবার টেনশন করবে। ও চায় না বুঝতে দিতে ওর ভেতরের যন্ত্রণাটাকে। রাত্রি নিজে নিজেই বকবক করে যাচ্ছে, শুভ্র মাঝে মাঝে হ্যাঁ হু করছে। রাত্রি বিষয়টা লক্ষ্য করছে অনেকক্ষণ ধরে। শুভ্র, এই শুভ্র। ডাকছিলি? কি বচ্চাত মেয়ের বাবা, ওর 14 বছরের বড় আমি, আর আমাকে নাম ধরে ডাকে। বেয়াদব মেয়ে। ডাকছিলাম তো, সে কখন থেকে দেখছি তুমি কেমন যেন উদাস হয়ে আছো। কিছু ভাবছো নাকি তোমার শরীর খারাপ করেছে? হ্যাঁ রাত্রি, আমি ঠিক আছি, তোকে এসব ভাবতে হবে না। তুই শপিং কর, আমি ঠিক আছি। বললেই চলো। কি হচ্ছে নাকি রাত্রি? কি শুরু করলি এসব? বললাম না আমি ঠিক আছি। সরি, ভুল হয়ে গেছে। তুমি এভাবে রিয়েক্ট করবে বুঝতে পারিনি আমি। ঠিক আছে, তুই তোর কাজ কর। বচ্চাত, গায়ে পড়া স্বভাবের মেয়ে। কেন যে আমি বিয়ের কথা বললাম, মনটায় যাই থাপ্পড় দিয়ে দাঁড়ে কপাটি ভেঙে দিই। সাহস কত বড় বচ্চাত মেয়ে, আবার আমার নাম ধরে ডাকে। জাস্ট চিটিং একটা। এটা কেমন করে যে সহ্য করবো আমি কে জানে। আল্লাহ, রশি ফেলাও, এদিকে তুল্লা দাও। ওর কাছ থেকে বোর হওয়ার চেয়ে চারপাশে ঘুরে দেখি। হঠাৎ দেখলাম একজনকে দাঁড়িয়ে থাকতে। রাত্রি, তুই দেখতে থাক, আমি আসছি। আরে আরে, কই যাও? ধরছে, চলে গেল। অভি আর ঋতু এসেছে। ঋতুর এসব করতে মোটেও ভালো লাগছে না, আর পারছে না সবার সামনে ভালো থাকার অভিনয় করতে। খুব কষ্ট হয়, ওর বুকটা ফেটে যায়। ওর বাবার কথা ভেবে আবারও চুপসে যায়। বাবার এই 18 বছরে তিল তিল করে গড়ে তোলা ভালোবাসার কাছে যে শুভ্রের কয়েক মাসের ভালোবাসাটা যে তুচ্ছ। ও পারবে না কখনোই ওর বাবাকে কষ্ট দিতে। ওর বাবা যে ওর জান, আর শুভ্র ওর প্রাণ। একটাকে ছাড়া আরেকটা মূল্যহীন। এক কঠিন পরীক্ষায় ওর সামনে। কাকে বেছে নেবে ঋতু? সবকিছু অভি পছন্দ করছে। ঋতু চুপচাপ সব দেখছে, শুনছে, মাঝে মাঝে হ্যাঁ হু করছে। বিষয়টা অভির চোখ এড়ালো না। ঋতু, তুমি ঠিক আছো তো? কি হয়েছে, শরীর খারাপ করছে? না অভি ভাইয়া, আমি ঠিক আছি। তোমার অস্থির হওয়ার দরকার নেই তো। কিচ্ছু ঠিক নেই। তোর কি হয়েছে বলতো? মুখটা এমন বাংলার 5-এর মতো করে রাখছিস কেন? তোকে এভাবে মানায় না। একটা শুকনো হাসি দেওয়ার চেষ্টা করলো। এভাবে হাসবি, বুঝলি? চল সামনে রূপমাঝিতে যাই। চলো। দুজনে একসাথে এখন রূপমাঝির দিকে যাচ্ছিল। তখন একজোড়া চোখ দূর থেকে ওদের দেখছিল আর রাগে ফুঁসছিল। ঋতু সামনের দিকে তাকিয়ে থমকে গেল। একজোড়া চোখ ওর দিকে চেয়ে আছে, মুখে স্পষ্ট রাগের ছাপ দেখা যাচ্ছে। পাবলিক প্লেস না হলে হয়তো এতক্ষণে ঋতুকে কুড়াল দিয়ে কুচি কুচি করে কেটে ফেলতো। বাহ, ম্যাডাম বরের সাথে শপিং আসছে, ভালোই আছে, খুব ভালো। শুভ্র, এই শুভ্র, ও তুমি এখানে? আর আমি তোমাকে পুরো মার্কেট হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি। আরে, এটা তোর সেই টিচার না যে তোকে হাসপাতালে দেখতে গিয়ে পড়ার কথা বলছিল? বুঝলাম, কিন্তু পাশের ওই মেয়েটিকে চিনলাম না তো। চল তো দেখি। অভি ভাইয়ার হাত ধরে টেনে নিয়ে গেল শুভ্রর সামনে। ওনার সাথে দেখলাম রাত্রিও এসছে, হয়তো বিয়ের কেনাকাটা করতে এসছে। হাই মিস্টার শুভ্র চৌধুরী, হাউ আর ইউ? ফাইন, ইউ? আই এম অলসো ফাইন। গুড মিট। হার নেম ইজ রাত্রি, মাই উড বি ওয়াইফ। হাই। হ্যালো মিস্টার রবি, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমাদের একটা কাপল পিক তুলে দেবেন? ও সিওর, হয় নট। থ্যাঙ্কস। তারপরে রাত্রিকে জড়িয়ে ধরে পোজ দিল শুভ্র। সেলফি পোজ সবটাই ঋতুকে কষ্ট দেওয়ার জন্য, ওর সামনে সব করছে। ওয়াও, নাইস কাপল। থ্যাঙ্কস মিস্টার রবি। ওয়েলকাম। ঋতু এতক্ষণ সবকিছুই দেখছিল। ও বুঝতে পারছে সবকিছুই শুভ্র ঋতুকে কষ্ট দেওয়ার জন্যই করছে। শুভ্রর পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না। এতক্ষণ অনেক কষ্টে চোখের পানিটাকে আটকে রেখেছিল ঋতু, কিন্তু আর পারল না। চোখের সামনে এমন দৃশ্য মেনে নিতে পারছে না ঋতু। শুভ্র কেন এমন করছে? ও কি বুঝতে পারে না ঋতুর কষ্ট হয়? বড্ড কষ্ট হয়। কান্না করতে করতে বেরিয়ে গেল ঋতু। বিষয়টা সবাই দেখল। ঋতু, এই ঋতু, কই যাস? তারা, ঋতু। অভিও ঋতুর পেছন পেছন ডাকতে ডাকতে চলে গেল। রাত্রি নীরব দর্শকের মতো সবকিছু দেখছে। আমি ইচ্ছে করে ওর সামনে দিয়ে রাত্রি গা ঘেঁষে বেড়াচ্ছিলাম। জানি এসব ও সহ্য করতে পারছে না, আমিও তো পারি না ওর পাশে অন্য কাউকে। ও কি তা বোঝে না? আমি ইচ্ছে করে ওর সামনে রাত্রিকে জড়িয়ে ধরে বিভিন্ন স্টাইলে পোজ দিচ্ছিলাম। আমি স্পষ্ট ওর চোখে জল চিকচিক করতে দেখেছিলাম। আমি তো তাই চাই ওকে কষ্ট দিতে, যতটা কষ্ট আমি পাচ্ছি ও
উপলব্ধি করুক ভালোবাসা হারানোর যন্ত্রণাটা। আমি এসব রাগের বশে ওর প্রতি একটা জিদ থেকে করছি। এখনও তো সময় আছে, না বলে দিতে পারে। এখনও তো সময় আছে, না বলে দিতে পারে। ভালোই যখন বাসে, আমার পাশে অন্য কাউকে দেখলে যখন কষ্টই পায়, তো বিয়েটা করেছে কেন? নাকি কেউ ফোর্স করেছে? না, আঙ্কেল তো বলেছে ওর বিয়েতে মত আছে। তাহলে বাসায় এসে ধরাম করে দিয়ে রুমটাকে আটকিয়ে দিল। শাওয়ার ছেড়ে চিৎকার করে কান্না করছে ঋতু। কেন এমন করে উনি? কেন উনি ইচ্ছে করেই এমন করে আমাকে কষ্ট দেওয়ার জন্যই? আমি সব বুঝি। এত রাগ আমার উপর ওনার? আমি কি এতটাই খারাপ? হ্যাঁ, আমি খারাপই তো। আমি চাই না কারোর কাছে ভালো হতে। আমার খুব কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। আমি পারছি না আর এসব অভিনয় করে যেতে। অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি। যখনই বলতে গিয়েছি, বাবার সেই হাসি খুশি চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে। বাড়ির সবাই কত খুশি বিয়েটাতে, সব আয়োজনও শেষ। আমি নিজের খুশির জন্য এতগুলো মানুষের মুখের হাসি কেড়ে নিতে পারবো না। এতটা স্বার্থপর আমি হতে পারবো না। আবার অন্য কাউকে আবার ভালোবাসার মানুষের ভাগটাও দিতে পারবো না। আমি এতটাও মহান নই। শাওয়ারের নিচে বসে পাগলের মতো কান্না করছে আর নিজের চুল মুঠোর মধ্যে নিয়ে টানাটানি করছে ঋতু। বাইরে কি হয়েছে অভি? ঋতুকে দেখলাম দৌড়ে এসে ধরাম করে দরজা আটকে দিতে। কিছু কি হয়েছে তুই জানিস? ও কিছু না ছোট আম্মু, তুমি টেনশন করো না, আমি দেখছি বিষয়টা। কিচ্ছু হবে না ছোট আম্মু, তুমি যাও তো আমার জন্য খাবার নিয়ে আসো, বড্ড খিদে পেয়েছে আমার। যাচ্ছি। যাও। ছোট আম্মুকে তো বললামই টেনশন না করতে, কিন্তু আমারই তো টেনশন আর ভয়ে হাত পা কাঁপাকাঁপি করছে। কয়েকদিন ধরে দেখছি কেমন যেন চুপচাপ, আগের মতো চঞ্চলতা নেই, সব সময় কেমন যেন উন্মাদ হয়ে থাকে। যদিও বিষয়টা এর আগে অনেকবার জিজ্ঞাসা করেছি, প্রতিবারই এড়িয়ে গেছে আমায়। আজকে শপিং মলে শুভ্রর সাথে ওই মেয়েটাকে দেখার পরই যেন কেমন হয়ে গেল। শুভ্র কেমন রাগি চোখে ঋতুর দিকে তাকিয়েছিল, আবার তখন ওইভাবে দৌড়ে চলে এলো। না, আমি আর কিছুই ভাবতে পারছি না, আমার মাথায় কিছু আসছে না, ভাবতে পারছি না কিছু। দরজায় কয়েকবার জোরের ধাক্কা দেওয়াই খুলে গেল, কিন্তু এ কি, রুম বেলকনি কোথাও নেই তো। হঠাৎ মনে হলো বাথরুম থেকে পানির শব্দ আসছে। অনেকক্ষণ ধরে বাথরুমের দরজা ধাক্কাচ্ছে অভি। ওপাশ থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। কিছু হলো না তো আবার? দরজা ভেঙে ফেলবে নাকি ফেলবে না ভাবছে অভি। এমনিতেই শীত, তার উপরে অনেকক্ষণ ধরে শাওয়ার নেওয়ায় কাঁপুনি শুরু হয়ে গেছে ঋতুর। ওইদিকে মনে হচ্ছে অনেকক্ষণ ধরেই কেউ দরজা ধাক্কাচ্ছে। কোনো রকমের জামা কাপড় চেঞ্জ করে দরজা খুলে দিল ঋতু। তুমি বাসায় যাওনি? এতক্ষণ ধরে কি করলি? সেই কখন থেকে ডেকে যাচ্ছি আমি। হঠাৎ কি ব্যাপার, তোর চোখ দুটি এমন ফোলা ফোলা লাগছে কেন? তুই কি কান্না করেছিস? কই চোখ ফোলা? আমার চোখ তো এমনি। তুমি ভুল দেখছো। তুই কিছু লুকাচ্ছিস না তো? কি বলছো তুমি এসব? কি লুকাবো আমি? আমার মন বলছে তুই কিছু আমার থেকে লুকাচ্ছিস। আরে আজীব তো, বলছি তো কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, তুই থাক, পরে কথা হবে। আমার মন বলছে ঋতু ঠিক নেই, ওর কিছু হয়েছে। আমার থেকে মনে হয় কিছু লুকাচ্ছে, কিন্তু কি, কিছুই বুঝতে পারছি না আমি। হঠাৎ অভির ফোনটা বেজে উঠল। না, এই ছেড়িটা তো আমায় পাগল বানিয়ে ছাড়বে দেখছি। না, আজকে একটা বিহিত করতেই হবে। ফোন রিসিভ করে, এই মেয়ে তোমার সমস্যাটা কি বলো তো? কি চাও তুমি? কি চাই বুঝেন না আপনি? আপনি কেন এমন করেন? আপনি কেন বুঝেন না যে আমি আপনাকে ভালোবাসি? প্লিজ আমাকে আর ফিরিয়ে দিন না, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। হে মেয়ে, কিসের ভালোবাসা? হ্যাঁ, তুমি বাচ্চা মেয়ে, ভালোবাসার কি বুঝো? অনেক কিছুই বুঝি। দেখো মেয়ে, তুমি যেটাকে ভালোবাসা বলছো সেটা একটা মোহ, যা সাময়িক ভালো লাগা। কয়েকদিন পরে মোহটা কেটে যাবে, আর আমি অন্য কাউকে ভালোবাসি। ইডেন, দুদিন পরে আমার বিয়ে। তুমি বাচ্চা মেয়ে, এটা তোমার না, বয়সের দোষ। তুমি যেটাকে ভালোবাসা বলে পাগলামি করছো সেটা ক্ষণিকের ভালো লাগা মাত্র। এই যে শুনুন, আপনার বস্তা ভরা জ্ঞান আপনার পকেটেই রাখুন, বুঝলেন? কোনটা ভালোবাসা কোনটা ভালো লাগা সেটা বুঝি না। আমি আপনাকেই চাই, আপনাকে না পেলে আমি সত্যি সত্যি মরে যাব। শোনো মেয়ে, এখনো সময় আছে, শুধরে নাও নিজেকে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিও না, পরে পস্তাবে। পাগলামি ছাড়ো। আপনি আমার ভালোবাসাকে পাগলামি বলছেন? হ্যাঁ, তুমি যা করছো সেটা পাগলামি বই কিছু না। আর তার থেকে বড় ভাই হিসেবে যা বলি তা শোনো। ওই মিয়া কিতা কনিরা, আপনি আমার কোন জন্মের ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তাছাড়া সবাই ভাই হলে বর কেরা হবে?
আসলেই একটা তারছিরা, আল্লাহ দড়ি ফালাও, এই তারছিরা পাগলিটারে তুইলা দাও। এমনিতেই এদিকে ঋতুকে নিয়ে টেনশনে আছি, তারপরে আবার এই মেয়ে যা পাগলামি শুরু করেছে, বুঝে আসছে না কি করি। এদিকে শুভ্র ঋতুর চোখে জল দেখে শুভ্রের বুকের ভেতরটায় মোচড় দিয়ে উঠল। কালবৈশাখীর ঝড় বইছে যেন। আবারও কষ্ট দিলাম আমি তো ইচ্ছে করে কষ্ট দিতে চাই না। ও কেন বলছে আমায় ভালোবাসে? আমার মন বলছে ও কিছু লুকোচ্ছে আমার থেকে। ও যদি আমায় ভালোই নাই বাসবে তাহলে অন্য কাউকে আমার পাশে দেখলে কষ্ট পায় কেন? কেন সহ্য করতে পারে না? ওর কি বিয়েতে মত নেই? বিয়েটা কি করতে ফোর্স করছে? আর করে থাকলেও আমায় না বলে এভাবে তিলে তিলে কষ্ট পাচ্ছে। আমি ভুল করছি না তো বিয়ের সিদ্ধান্তটা নিয়ে? আজকে ঋতুর গায়ে হলুদ, আগামীকালকে বিয়ে। বাড়ির উঠোনে স্ট্রেচ করা হয়েছে, চারদিকে লাইটিং করা হয়েছে, সবাই যে যার কাজে ব্যস্ত। ছোট বাচ্চারা হই হুল্লোড় করে বেড়াচ্ছে। ঋতুকে হলুদ রঙের লাল পাড়ের শাড়ি সম্পূর্ণ গাঁদা ফুল দিয়ে সাজিয়ে বসিয়ে রেখেছে স্টেজে। চারপাশ থেকে সবাই হলুদ মেখে দিচ্ছে, সেদিকে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ওর এসবে কোনো খেয়ালই নেই। মানুষ দেখানোর জন্য মাঝে মাঝে শুকনো হাসি দিচ্ছে, খুব কষ্টে হাসি দিচ্ছে, চোখের পানিকে থামাতে পারছে না। আগামীকাল বিয়ে করে চলে যাবে। না চাইলেও হয়তো সে তার স্বামিত্বের অধিকার খাটাবে, আর আমায় তা মুখ বুঝে সব সহ্য করে যেতে হবে। কিছু বলার নেই, আমি এখন একটা যন্ত্রে পরিণত হয়ে গেছি, যে যখন যেটা নির্দেশ দেবে, যেটা পালন করতে সেটা পালন করতে হবে। আমি তো মেয়ে, আমার সব কিছু সব সময় মুখ বুঝে সহ্য করতে হয়। আমি কি আদৌ পারবো সব ভুলে নতুন করে শুরু করতে? পারবো কি আমার জল্লাদ অ্যাকাউন্টিং টিচারকে ভুলে যেতে, তার সাথে কাটানো প্রতিটা মুহূর্তকে? না, কখনোই পারবো না ভুলে যেতে। আমার বিশ্বাস শুধু একবার শুভ্রকে বললে এখনই ছুটে চলে আসবে আমার কাছে, কোনো কিছুকেই পরোয়া না করে নিয়ে যাবে আমায় এখান থেকে। কিন্তু আমি যে এতটাও স্বার্থপর নই যে আমার মা বাবা পরিবারের সবার খুশিকে কোরবানি দিব আমার খুশির জন্য। আব্বুকে বললে হয়তো আমার খুশির জন্য সব মেনে নেবে, বিয়েটাও ক্যান্সেল করে দেবে, কিন্তু এতে করে আমার বাবার মাথাটা সবার সামনে হেট হয়ে যাবে, যেটা আমি মেয়ে হয়ে কখনোই সহ্য করতে পারবো না। আজকে ঋতুর বিয়ে, শহরের নামকরা হোটেলে সব আয়োজন করা হয়েছে। পার্লার থেকে লোক এসেছে ঋতুকে সাজানোর জন্য। আজকে আমার ভালোবাসাটা অন্য কারো হয়ে যাবে, আমি কিছুই করতে পারবো না। ঠিক করে পারি যে একবার বলতো আমি কোনো কিছু পরোয়া না করে ছুটে যেতাম, কিন্তু আজ নিজের প্রতি নিজেরই খুব রাগ হচ্ছে। মানুষ চিনতে ভুল করেছি আমি, চোখের ভাষা পড়তে পারিনি, চোখের পানি সব কিছুই কি মিথ্যে ছিল? খুব ঘৃণা হচ্ছে এর প্রতি। এমন একটা হার্টলেস সেলফিশ মেয়েকে ভালোবেসেছি আমি, যে ভালোবাসাটাই কখনো বোঝেনি, কারো কষ্টকেই বুঝলো না। এখনো পথ চেয়ে আছি ঋতুর, জানি আসবে না, তবু এই দিনটার অপেক্ষায় প্রহর গুনেছি। বধূ বেশে আলতা রাখার উপায় আসবে, বধূ বেশে ঋতু আমার ঘরে। কত দেখেছি স্বপ্ন এই দিনটাকে ঘিরে, বধূ সাজলো ঠিকই ঋতু, কিন্তু অন্যের ঘরের। চারদিকে খুশির আমেজ বইছে বিয়ের। কি রে, বিয়ের কোণে এমন উদাস মনে বসে আছিস কেন? নুপুর এলো, যদিও অনেক আগেই ওকে আসতে বলেছি, কিন্তু আসেনি। ওকে পেয়ে জড়িয়ে ধরে কান্না করছি। ছাড় আমায়, এখন কান্না করে আর কি হবে? কেন শুধু শুধু নিজেও কষ্ট পাচ্ছিস আর শুভ্র ভাইয়াকেও দিচ্ছিস? তুই তো জানিস উনি তোর উপর রাগ করেই ওই ডাইনি রাত্রিকে বিয়ে করছে। তুই কেন এমন করছিস বলতো? তুই এখনো সময় আছে, আঙ্কেলকে গিয়ে বলে দে সব, উনি ঠিক মেনে নিবে। না রে, তা হয় না, আমি পারবো না রে এটা। আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। বাবা মাকে কষ্ট দিতে পারবি না, ভালোবাসার মানুষকে ছাড়া থাকতে পারবি না, পারবি সব সহ্য করতে। ওই দেখ বর এসে গেছে, তুই যা অবিকে গিয়ে বলে দে সব, যে তুই শুভ্রকে ভালোবাসিস, বিয়ে করলে শুভ্রকেই করবি। না, আমি পারবো না, আমি কষ্টকে ভালোবেসে নিয়েছি। তুই যা ওইদিকে গিয়ে দেখ সব ঠিকঠাক চলছে কিনা। তোকে আর বলে লাভ নেই আমার, তুই কখনোই বুঝবি না। বর এসে গেছে, সব তোড়জোড় শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে কাজী খাতা হাতে এলো আমার সিগনেচার নিতে। কি নিয়ম, একটা সিগনেচার করলে বিয়ে, আবার একটা সিগনেচারই সব মুক্তি হয়ে যায়। হাত দুটি অবশ হয়ে আসছে সিগনেচার করার সময়, কলম চলছেই না। কাপা কাপা হাতে লিখে দিলাম, হাত থেকে আর পানি পড়ছে না, সব পানি তো শুকিয়ে গেছে। এখন থেকে আমি মিসেস অভি। এতক্ষণে হয়তো রাত্রির সাথে ওনার বিয়েটাও হয়ে গেছে।
ইসলামিক সব নিয়ম কানুন পালন করে বিয়েটা হয়ে গেল। কাজী চলে গেলে বাবা এলেন আমার রুমে। থাক থাক, তোকে আর উঠতে হবে না। বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। একটু পরেই চলে যাব পরের ঘরে। এখান থেকে সোজা বরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে নাকি আমায়? বাবা মা এই বাড়ি ঘর সবকিছু ছেড়ে চলে যেতে হবে আমায়। একেবারে নয়, মাঝে মাঝে আসবো হয়তো বাবা মাকে দেখতে। আজকের পরে হয়তো আমার ভালোবাসাটুকু সবাই বর্ষাকে দিয়ে দেবে। এখন থেকে এ বাড়িতে বর্ষার রাজত্ব। খুব মিস করব মায়ের বকুনিটাকে, মিস করব বোনের সাথে খুনসুটি করাকে, মিস করব বাবার আদরটাকে। আচ্ছা, সবসময় মেয়েদেরকেই কেন এত ত্যাগ করতে হয়? মেয়ে মানেই কি বঞ্চিত? মেয়ে মানেই কি বড় হলে বাবা মাকে ছেড়ে, মূলকে ছেড়ে অচেনা একজনের হাত ধরে চলে যাওয়া? আমি এটা বুঝি না, সব সময় কেন মেয়েদেরকেই যেতে হবে? উল্টো হতে পারে না? মানে ঘর জামাই আর কি। বুকটা ফেটে যাচ্ছে আমার কষ্টে, এক বাবা মাকে ছেড়ে যাওয়ায়। অপরদিকে ভালোবাসার মানুষটাকে অন্য কারোর হয়ে যাওয়াটাকে নিজের চোখের সামনে দেখা। কান্দিস না রে মা, দেখিস সব কিছু ঠিক হয়ে যাবে। জানিস মা, আজ আমার তোকে নিয়ে খুব গর্ব হচ্ছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ধন্যী মেয়ে তুই, ধন্যী বাবার সন্তান, যে বাবা মায়ের খুশির জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দেয়। তোর মতো মেয়ে যেন প্রতিটা ঘরে ঘরে জন্মে। ঋতুর বাবা বিদায়ের সময় বলছিল, সব নিয়ম কানুন শেষ করে বিদায় নিয়ে রওনা হলো বরের বাড়ির উদ্দেশ্যে। মা বাবা সবাই কান্না করছিল। বর্ষা কান্না করছে আর বলছে, আপু তুই প্লিজ যাস না, আমি আর কখনো তোকে জ্বালাবো না রে। আমি তোর সব কথা শুনবো, তাও তুই চলে যাস না। আমি কার সাথে খেলবো বল? ওইটুকু পিচ্ছি কি বলে, আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না। আমার কলিজার টুকরা বোন। রাগ হলে মারি, বকা দিই, কিন্তু পরে ঠিকই কান্না করতাম পাগলিটার জন্য। দেখতে দেখতে চলে এলাম বরের বাড়িতে। গ্রামের মাঝে 2 তলা বিশিষ্ট একটি বাড়ি, চারপাশে বাগান, সাইডে বিশাল একটা ঘাট বাঁধানো পুকুর। দেখতে অনেকটা আমার কল্পনায় আঁকা বাড়ির মতো। আগে স্বপ্ন দেখতাম গ্রামের মাঝে এমন একটা বাড়ি থাকবে আমার। পুকুর পাড়ে জ্যোৎস্না রাতে বরের কাঁধে মাথা রেখে জ্যোৎস্না বিলাস করব। সব স্বপ্ন সত্যি হলেও যাকে নিয়ে সব চাওয়া সেই তো পাশে নেই। সব নিয়ম কানুন আনুষ্ঠানিকতা শেষ করে বাসর ঘরে বসিয়ে রেখে গেছে আমায়। গোলাপের পাপড়ির পুরো বিছানা জুড়ে সাদা আর রজনীগন্ধা ফুলে চারদিকে লাগানো, ঠিক যেমনটা আমার ইচ্ছে ছিল। তবে এখন এসব দেখে আমার দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে অক্সিজেনের অভাবে আমি এক্ষুনি মারা যাব। খুব কষ্ট হচ্ছে আমার। একটু পরেই হয়তো উনি চলে আসবে, এসে হয়তো আমার কাছে তার অধিকার চাইবে, কিন্তু আমি কি করব? আমি তো কখনোই তাকে আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, কারণ আমার মন জুড়ে যে শুধুই শুভ্রের বসবাস। সেখানে যে শুভ্রবিহীন শ্যাওলা জমে যাবে, হবে না কোনো ভালোবাসার চাষ। জোর করে হয়তো উনি আমায় ভোগ করতে পারবে, কিন্তু এই মনের পর্দা ভেদ করে কখনোই ঢুকতে পারবে না। কিছুক্ষণ পরে রুমটায় আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই একটু ব্যালকনিতে গিয়ে বসেছিলাম। রাতের আকাশটা দেখছিলাম। দরজা খোলার আওয়াজ হলো, হয়তো উনি এসে গেছে। বিয়েটা তো ঋতুর উপর জেদ করেই করেছিলাম, কিন্তু আদৌ কখনো কি পারবো ঋতুর জায়গায় অন্য কাউকে কল্পনা করতে? আমার হৃদয় জুড়ে যে শুধুই হার্টলেস সেলফিশটার নাম লেখা, যে কিনা আমাকে বুঝলই না কখনো। আমার ভালোবাসাটা অনিচ্ছা সত্ত্বেও আমাকে বাসর ঘরে যেতে হবে। রুমে ঢুকে দেখলাম রাত্রি নেই। রুমের আনাচে কানাচে সব জায়গায় খুঁজে না পেয়ে ব্যালকনিতে গিয়ে দেখি ও দাঁড়িয়ে আছে। রাত্রি, তুই তো জানিস আমি ঋতুকে ভালোবাসি। ওর উপর রাগ করে আমি বিয়েটা করেছি। আমি তোকে কখনোই বউয়ের মর্যাদা দিতে পারবো না। ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দরজা খোলার আওয়াজে পেছনে তাকাই। তখন ওই কথাগুলো বলে। ভয়েস শুনে তো আমি একই দেখছি। আমি জল্লাদের বংশধর, মানে উনি থুকু শুভ্র দাঁড়িয়ে আছে আমার সামনে বর বেশে। কিন্তু উনি এখানে কি করে? অভি কোথায়? আপনি এখানে কি করছেন? তুমি কি করছো এখানে? রাত্রি কই? আমি এখানে মানে এটা আমার বরের বাড়ি, কিন্তু তার আগে আপনি বলুন এখানে কি করছেন আপনি? এই মেয়ে, মাথা ঠিক আছে তোমার? এটা আমার বাড়ি। কি? তাইলে আমার বর কই? আপনি তাকে গুম করে দিয়েছেন মনে হয়। দুজনের চিৎকার চেঁচামেচি শুনে রুমের মধ্যে সবাই জড়ো হয়ে গেছে। কে রে শুভ্র, কি হয়েছে? চেঁচামেচি কিসের? কি হয়েছে? কি হয়নি তাই বলো। রাত্রি কোথায়? আর ও এখানে কি করছে? ওর তো আজ শ্বশুর বাড়িতে থাকার কথা। রাত্রি শ্বশুর বাড়িতে চলে গেছে, আর ঋতু শ্বশুর বাড়িতে। কি বলছো মা তুমি? এসব কিছুই তো বুঝতে পারছি না। সব ঋতুর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে।
তবে এটা ভেবে খুশি লাগছে যে অবশেষে ওর জল্লাদ অ্যাকাউন্টিং টিচারকেই হাজবেন্ড হিসাবে পেল। অন্য কারোর সাথে আর বিয়ে হয়নি। খুশিতে তো লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে, কিন্তু সামনে তো মুরব্বীরা সবাই আছে, কি ভাববে তাই আর দেয়া হলো না। কিন্তু একটা জিনিস মাথায় আসছে না, এত কিছু কি করে হলো? ওয়েট, আমি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। নূপুর ঋতুকে অনেকবার বলেছে ওর বাবা মা অভিকে জানাতে যে ওর এই বিয়েতে কোনো মত নেই, ও তোকে ভালোবাসে। কিন্তু ঋতু ওর বাবা মায়ের সম্মানের কথা ভেবে জানায়নি, নিজেই সব কষ্ট মেনে নিয়ে নকল হাসি মুখে এনে বিয়ের পিড়িতে বসেছিল। চোখের সামনে নিজের বেস্টর কষ্ট সহ্য হচ্ছিল না, তাই ঋতুর বাধা ভুলে নূপু অভিকে সবটা জানায় তোরা দুজনকে কতটা ভালোবাসিস। ঋতুর ডায়েরিটাও অভিকে দিলে ও ঋতুর বাবা মাকে সবটা জানায়, কারণ অভি জানতো ঋতুর সাথে ওর বিয়েটা হলে 4টে জীবন তিলে তিলে নষ্ট হতো, কখনোই ঋতুর মনে জায়গা করে নিতে পারতো না। অভি ঋতুর বাবা মাকে সব বুঝিয়ে রাজি করায়। তোরা হয়তো দুইজনেই কেউই কবুল বলার সময় নাম শুনিসনি, তাই বিষয়টাও বুঝতে পারিসনি। আর তোদের দুজনকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এইভাবে গ্রামে আনার নাটক করা হলো। সবই তো বললাম, কিন্তু রাত্রি ও রাফি নামের একজনকে ভালোবাসতো। তোর আঙ্কেল আন্টি রাফির বাবা মায়ের সাথে কথা বলে ওদের দুজনের বিয়ে দিয়ে দিয়েছে। আর অভিজ্ঞতায় অভি আজকে রাত 10টার ফ্লাইটে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে, আর যাওয়ার সময় এই চিঠিটা ঋতুকে দিয়ে গেছে। কাপা কাপা হাতে চিঠিটা নিলাম। জানো মায়াপুরী, আমি জানি তুমি এখন আমার লেখা চিঠিটা পড়ছো, কিন্তু জানো কি মায়াপুরী, তুমি যখন এই চিঠিটা হাতে পাবে তখন আমি তোমার থেকে মাইলকে মাইল, যোজন যোজন দূরে। জানো মায়াপুরী, তোমার সাথে চলতে ফিরতে কখন যে তোমার পাগলামিগুলোর প্রেমে পড়ে গেছি নিজেও জানি না। তুমি যখন খিলখিলিয়ে হেসে ওঠো তখন আমি মন্ত্রমুগ্ধর মতো চেয়ে থাকতাম, মনে হতো নিজের জীবনের বিনিময় হলেও সারাটা জীবন এই হাসিটা ধরে রাখবো, কখনো কোনো কালো ছায়া পড়তে দিব না তোমার গায়ে। কিন্তু বুঝতে পারিনি নিজেই তোমার জীবনে একটা কালো ছায়া হব। কি কপাল আমার! ভেবেছিলাম একবারে সবাই রাজি করিয়ে তোমায় আমার মনের কথা, আমার হৃদয় রাজ্যে তোমায় নিয়ে কল্পনার জগতে কল্পরাণী বানাবো। তাই সেদিন তোমার কাছে যখন ছুটে যাচ্ছিলাম ঠিক তখনই একটা ব্রেক ফেল হওয়া কার এসে ধাক্কা দিয়ে চলে যায় তোমায়। জানো মায়াপুরী, সেদিন হয়তো শারীরিকভাবে আহত তুমি হয়েছিলে, কিন্তু আমার যেন মনে হচ্ছিল পৃথিবীতে আমার অক্সিজেনটাই শূন্য হয়ে গেছে। মনে হচ্ছিল আমার কলিজাটা কেউ জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে আমার থেকে। পাগলের মতো ছুটে গিয়েছিলাম তোমার কাছে। মনে হচ্ছিল কেউ ছুরি দিয়ে আমার বুকটাকে ক্ষতবিক্ষত করছিল। সারা হাসপাতাল লোকজন কান্না করছিল আমার কান্না দেখে। এরপরে তুমি সুস্থ হলে তোমার বাবা মা আমার কথা জানাই তোমাকে, আমাদের বিয়ের কথা চলছিল সেটা জানাই। তুমি তখন হ্যাঁ বলেছিলে। আমি ভেবে নিয়েছিলাম তুমিও আমায় ভালোবাসো। তারপরে আমাদের বিয়ের ডেট ফিক্সড করে বাসা থেকে, কিন্তু বিয়ের ডেট যতই এগিয়ে আসছিল তুমি ততই যেন পাল্টে যাচ্ছিলে। সবসময় কেমন যেন উদাস মনে বসে থাকতে, মনে হতো যেন সমস্ত রাজ্যের চিন্তা তোমার মধ্যে, কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যেতে। আমার মনে হতো তুমি কিছু লুকাচ্ছ, ভেতরে ভেতরে কোনো কিছু নিয়ে তিলে তিলে কষ্ট পাচ্ছ, কিন্তু কাউকে বলতে পারছো না। সেদিন শপিং মলে শুভ্র যখন ওই মেয়েটিকে জড়িয়ে ধরেছিল তখন আমি দেখেছি তোমার চোখের পানি, কিছু হারানোর বেদনা। সেদিন তুমিও হারিয়ে গেছো। আমি সেদিন স্পষ্ট তোমার চোখে শুভ্রর জন্য ভালোবাসাকে দেখেছি। মায়াপুরী, তোমার বোকারামকে সেলফিশ মনে হয়? একবার বলেই দেখতে। আমি তো চেয়েছিলাম তুমি সুখী হও, হোক না সেটা অন্যের কাছে। তোমায় আমি এভাবে চোখের সামনে কষ্ট পেতে দেখতে পারছিলাম না। তোমার ফ্রেন্ড নূপুরকে বললে ও বলতে চায় না। পরে অনেক রিকোয়েস্টের পর জানাই তুমি শুভ্রকে ভালোবাসো, আর শুভ্র তোমাকে। তোমার উপর রাগ করে শুভ্র অন্য কাউকে বিয়ের সিদ্ধান্ত নেয়। মায়াপুরী, ভালোবাসলে যে তাকে পেতে হবে এমন তো নয়, দূর থেকেও ভালোবাসা যায়। আমি না হয় দূর থেকেই আমার মায়াপুরীকে ভালোবাসবো। মায়াপুরী, তুমি আমার কথা শুনে কাঁদছো? তুমি তো জানোই আমি বোকা, কি বলে ফেলি। কষ্ট পেলে ক্ষমা করে দিও মায়াপুরী। ও মায়াপুরী, একটা কথা রাখবে প্লিজ? একটা বার তোমার ওই মুখে বোকারাম বলে ডাকবা, খুব শুনতে ইচ্ছা করছে। আমি কোনো মহৎ ব্যক্তি নই, চোখের সামনে তোমায় অন্য কারো পাশে সহ্য করব, হয়তো তখন স্বার্থপর হয়ে কিছু করে ফেলতাম।
তাই তোমার থেকে অনেক দূরে চলে এসেছি। শুভ্র অনেক ভালো ছেলে, তোমায় অনেক ভালোবাসে, রানী করে রাখবে তোমায়। ওকে কখনো কষ্ট দিও না মায়াপরি। ভালোবাসা হারানোর যন্ত্র খুব কঠিন গো। তোমাদের নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। ভালো থেকো হিতি, তোমার বোকারাম। চিঠিটা ঋতু পড়ছিল, এতক্ষণ আর চোখ বেয়ে পানি পড়ে গাল ভিজে যাচ্ছিল। মানুষটা আমায় এত ভালোবাসে, আমার সুখের জন্য নিজের ভালোবাসাটাকে স্যাক্রিফাইস করে দিল। ভালোবাসার অপর নাম ত্যাগ। খুব কষ্ট হচ্ছে অভি ভাইয়ার জন্য। মানুষটা আমায় সারা জীবন নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, আর আমি বুঝতেই পারিনি। সকালবেলা গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম। যদিও এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আমার কোনো কালেই ছিল না, কিন্তু এখন আমি পরের বাড়িতে এসেছি। বিয়ের আগের সেই নবাবী স্বভাবগুলো পাল্টাতে হবে। আমি এখন কারোর বউ, কারোর বৌমা, কারোর ভাবি। আমার এখন অনেক দায়িত্ব। মানুষ একদিনেই তার অভ্যাসগুলোকে পরিবর্তন করতে পারে না, আস্তে আস্তে সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। ঘুমিয়েছিলাম, হঠাৎ মুখে পানি ছিটাই ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখলাম ঋতু গোসল করে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। চুল দিয়ে টপ টপ করে পানি চুইয়ে পড়ছে। সবে গোসল করেছে দেখেই বোঝা যাচ্ছে। নীল শাড়িতে, হাতে কাছে চুড়ি বাঁধছে ফিনিছিনি, যার আওয়াজে এক মাদকতা আছে। চোখে মোটা করে কাজল দেওয়া, দেখতে যেন স্বর্গীয় পরি থেকে কোনো অংশে কম না। ভেজা চুলের পানি পিঠে ভিজে যাচ্ছে। আস্তে আস্তে ওর কাছে গিয়ে ওর চুলে নাক ডুবিয়ে দিলাম। চুল দিয়ে এক মাতাল করা ঘ্রাণ বের হচ্ছে, চুলের ঘ্রাণে মাতাল করে দিচ্ছে। একদম নেশা লেগে যাচ্ছে। গোসল করে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিলাম। হঠাৎ ঘাড়ে কারোর হাতে ছোঁয়া পেলাম। স্পর্শটা চিনতে ভুল হয়নি, এটা আমার জল্লাদ ডেভিল বরটারই ছোঁয়া। আমি যেন ঠান্ডায় জমে যাচ্ছি। চুলে নাক ডুবিয়ে ঘাড়ে মুখে নাক ডোবালাম। আস্তে করে ঋতুকে আমার দিকে ঘুরিয়ে ঘাড়ে গলায় চুমুতে ভরিয়ে দিচ্ছিলাম। আমি যেন একটা ঘোরের মাঝে হারিয়ে গেছি। কি যে করছি নিজেও জানি না। পাল্লা দিয়ে হার্টবিট যেন দৌড়াচ্ছে। ঋতু খামচি দিয়ে আমার শর্ট আঁকড়ে ধরে রেখেছে। ওর খামচিতে শুভ্রের হাত দিয়ে যে রক্ত ঝরছে সেদিকে শুভ্রের কোনো খেয়াল নেই। ঋতুর খামচিতে যেন শুভ্রকে পাগল করে তুলছে। উন্মাদ হয়ে গেছে শুভ্র। আস্তে আস্তে ঠোঁট নিচে নেমে এলো। দুজনের 4 ঠোঁট এক করে দিয়েছে। দুজনেরই নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে আস্তে আস্তে। দম বন্ধ হবার উপক্রম। হঠাৎ কি মনে হয়ে যেন শুভ্র ঋতুকে ধাক্কা দিয়ে ফেলে সোজা বাথরুমে চলে গেল। ঘটনাস্থলে ঋতু পুরাই থ। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝছে না ঋতু। নিজেই তো এসে আবার কি হলো? হঠাৎ ধাক্কা দিয়ে ওইভাবে চলেই বা গেল কেন? এতক্ষণে যেন শুভ্র ঘোরের মাঝে ছিল। ঋতুর নেশায় ডুবেছিল ঋতুর ভালোবাসার অতল সাগরে। হঠাৎ চোখের সামনে নিজের ইগোটা ভেসে উঠল। ঋতুর অবহেলাগুলো চোখের সামনে কড়া নেড়ে জানান দিল। শুভ্রের কষ্টপূর্ণ দিনরাত প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দিল। না না, আমি এতক্ষণ কি করছিলাম এসব? আমি ওর কাছে কখনোই ধরা দেব না। আমি ওকে বোঝাতে চাই ইগনোর, অবহেলা জিনিসটা কি। আমি আমার কষ্টের প্রতিটা মুহূর্তকে ওকে দিয়ে উপলব্ধি করাতে চাই, কিন্তু আমি চাইলেও ওর সামনে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আমি কেন? যত বড় পুরুষই হোক না কেন পারবে না, যত বড়ই বাঘ হোক না কেন। প্রতিটা পুরুষেরই বউয়ের কাছে ভেজা বেড়াল। আমি বা তার ব্যতিক্রম হব কেন? ওদের মধ্যে আল্লাহ তাআলা এক বিশেষ গুণ দিয়েছে। আমি জানি আমার এহেন ব্যবহারে তুমি অনেক কষ্ট পেয়েছো, তবে আমার কষ্টের কাছে এটা খুবই নগণ্য। ওনার এই ব্যবহারটা আমার খুব কষ্ট দিচ্ছে। অনেক কষ্টে নিজেকে সংযত রেখেছি। আমার কোনো দোষ তো দেখছি না। নিজে থেকে কাছে ডেকে নিল, আবার কেনই বা দূরে ছুঁড়ে ফেলে দিল? আমি কি পুতুল নাকি যে ছুঁড়ে ফেলে দেবে? চোখ দিয়ে নোনা পানি ঝরছে। চোখের পানি মুছে কাপড় ঠিক করে নিচে গেলাম। দেখি সবাই কি করছে। দেখলাম আন্টি কিচেনে। কে রে ঋতু, তুই এত সকালে উঠেছিস? আর কি দরকার, নিচে এলি কেন? উফ, আন্টি এত প্রশ্ন করো কেন? আগে কোনটার উত্তর দিব? কি বললি? আরে তোমার আবার কি হলো? হঠাৎ সাবানা থেকে রিনা খানের লুক নিলে কেন? আমি কিন্তু খুব ভয় পাচ্ছি। ভয় পাওয়াচ্ছি? দাঁড়া, এত কষ্ট করে বৌমা আনলাম কি আন্টি ডাক শোনার জন্য? মা বলবি, মা, বুঝলি? ও এই ব্যাপার শাশুমা। তা শাশুমা, এই সকালবেলা তোমার শ্বশুর মশাইয়ের সাথে রোম্যান্স করা বাদ দিয়ে কিচেনে কি করছো? শয়তান মেয়ে, এত দুষ্টু হয়েছিস না? হ, জানি আমি দুষ্টু। ওরে আমার লজ্জাবতী শাশুমারে। থাক, আপনারে আর লজ্জায় লাল টমেটো হতে হবে না। দেন, আজকে আমি সবার জন্য নিজ হাতে চা বানাবো। চা বানাবি তুই? আমি থাকতে তোকে কাজ করতে হবে না।
তাছাড়া বাড়িতে কাজের লোক আছে কি জন্য? বাড়ি আমি কি তোমাদের জন্য একটু চাও করতে পারি না? হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। চাটা করে শুভ্রকেও দিয়ে আসিস। আর শোন, কাপড় পাল্টে আলমারিতে শাড়ি রাখা আছে, চেঞ্জ করে নিস। এটা গ্রাম, তাই সবাই নতুন বউ দেখতে ছুটে আসবে। আজকে শুভ্রদের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান চলছে। শহরে আবার বড় করে করবে। শুভ্রদের সব রিলেটিভসরা ঋতুকে দেখে যাচ্ছে আর প্রশংসায় পঞ্চমুখ। মাঝে মাঝে দু একজন মুরব্বী ঋতুকে বিভিন্ন ধরনের ঘরোয়া প্রশ্নও করছে। ঋতু শান্ত মেয়ের মতো চুপচাপ সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। শুভ্র তো হাঁ হয়ে আছে ঋতুকে দেখে। আরে ঋতুর সাজ দেখে না, এই যে শান্ত হয়ে সবার প্রশ্নের জবাব দিচ্ছে আর সবাই প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। মাটির মতো মেয়ে নাকি ঋতু? শুভ্র মনে মনে গালি দিচ্ছে। কত যে শান্ত ভদ্র তা আমি জানি। ওর বাইরে এক রূপ আর ভেতরে এক। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা দিন। এ কয়েকদিনে ঋতু অনেক চেষ্টা করেছে শুভ্রের সাথে কথা বলার, কিন্তু শুভ্র সবসময় ইগনোর করে চলে গেছে। বিয়ের 2 সপ্তাহ হতে চলল, প্রয়োজন ব্যতীত হুহা ছাড়া কোনো কথা বলেনি শুভ্র। আর কত শাস্তি দেবেন উনি আমায়? উনি কি বোঝেন না আমার কষ্ট হয়? ওনার এই অবহেলাটা আমি সহ্য করতে পারছি না, খুব কষ্ট হয়। দেখানোর মতো হলে বুকটা চিরে দেখাতাম। ভার্সিটিতে যাওয়ার সময় শুভ্র, আম্মু আম্মু। কে রে, কি হয়েছে? আমি নিচে অপেক্ষা করছি। 5 মিনিটের মধ্যে তোমার গুণধর বৌমাকে বলো রেডি হয়ে যেন নিচে যাই। বিয়ে করে কি পড়াশোনা লাটে তুলে দিয়েছে? বলেই হন হন করে নিচে চলে গেল শুভ্র। আমি দাঁড়িয়ে সবকিছু শুনলাম। আমাকে শুনিয়ে শুনিয়েই কথাগুলো বলল। আচ্ছা, কথাটা কি ও নিজে এসে আমাকে বলতে পারতো না? আমার সাথে কথা বললে কি ওর মুখ ফসকে পড়ে যাবে, নাকি 2 মিনিট নেই হাতে গাড়ির হর্ন বাজানো শুরু করে দিয়েছে? আমি তো মানুষ নাকি রোবট? এত তাড়াতাড়ি কেমনে হয়? নিজে তো শার্ট প্যান্ট পরে, তাও আমার সব কিছু গুছিয়ে দেয়া লাগে। যাই, দেরি হলে আবার চিল্লাপাল্লা শুরু করে দেবে। রেডি হয়ে নিচে গেলাম, দেখলাম উনি ড্রাইভিং সিটে বসে আছে। আমিও গিয়ে বসে পড়লাম। একবারও আমার দিকে তাকানোর প্রয়োজন মনে করলো না। দেখলাম কালো রঙের একটা 3 পিস পরে, চোখে মোটা করে কাজল দিয়ে, চুলগুলো ছেড়ে দিয়েছে, মন খারাপ করে বসে আছে। ও হয়তো ভাবছে আমি ওর পছন্দের কালারের 3 পিস পরেছি। একবারও তাকালো না, মনে মনে হয়তো আমায় গালিও দিচ্ছে। লুকিং গ্লাসে লুকিয়ে লুকিয়ে দেখছি, তবে ওকে বুঝতে দিইনি। ওগুলো বাতাসে উঠছে, কিছু এলোমেলো চুল বারবার আছড়ে আমার মুখে এসেই পড়ছে। এই মেয়েটা তো দেখছি আমাকে পাগল করেই ছাড়বে। চুল দিয়ে এক ধরনের মিষ্টি ঘ্রাণ বের হচ্ছে, আমি লুকিয়ে এসেই স্বাদ দিচ্ছি। হ্যাঁ, এইভাবে চলতে থাকলে তো আমি নিজেকে কন্ট্রোলই করতে পারবো না। এই মেয়ে, আমার জেলের ঘানি টানানোর খুব শখ জেগেছে, তাই না? চুল ছেড়ে দিতে কে বলেছিল তোমায়? হ্যাঁ, বারবার এসে মুখে পড়ছে। আমার ড্রাইভ করতে সমস্যা হচ্ছে, সেটা তুমি কি বুঝতে পারছো না? যত সব কোথাকার। কি বলছেন উনি এসব? আমি ওনাকে জেলে পাঠাবো? আমার সম্পর্কে ওনার মনে এমন ধারণা জন্মেছে। একসময় উনি আমার চুলে ঘ্রাণ নিতে চাইতো, আমার চুলের মাঝে বিলীন হতে চাইতো, আর আজ আমি কি এখন এতটাই খারাপ হয়ে গেছি? বলেই চুল খোপা করে ফেলল ঋতু। দেখলাম ও চোখে পানি টলমল টলমল করছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে পড়বে। আমার এভাবে রিয়াক্ট করাটা ঠিক হয়নি, কিন্তু কি করব? আমি সব সময় আমার ইগোটা যে চোখের সামনে এসে দাঁড়ায়। আমি আর পারছি না এসব। না পারছি ওকে দূরে সরিয়ে দিতে, না পারছি আপন করে কাছে টেনে নিতে। মাঝখানে কোথাও একটা বাধা এসে যাচ্ছে। দেখতে দেখতে গাড়িটা ভার্সিটির গেট দিয়ে ভেতরে ঢুকে গেল। পার্কিং করে তুমি একাই চলে যাও ক্লাসে, আবার কাজ আছে, দেরি হবে যেতে বলেই অফিসের দিকে চলে গেল শুভ্র। আমায় দেখে নুপু, কণা, রাজু সবাই ছুটে এলো। ওদের সাথে কথা বলে জানতে পারলাম 2 তারিখ থেকে আমাদের প্রথম বর্ষের ফাইনাল এক্সাম। কথাটা শুনে মনে হলো আমার মাথায় যেন বাস পড়লো। রুটিন তুলে নিয়ে এসে পড়াশোনা শুরু করে দিলাম। ফেল করলে মান সম্মানের ব্যাপার, সবাই কি বলবে তখন? শুভ্র টিচারের বউ ফেল করছে, এ নিয়ে হাসাহাসি করবে। আমি চাই না আমার জন্য উনি কারোর কাছে হাসির পাত্র হোক। যে করেই হোক আমায় ফার্স্ট ক্লাস পেতেই হবে। দেখতে দেখতে পরীক্ষাগুলো শুরু হয়ে গেল। আমার সিট পড়েছে 3য় তলায় 102 নম্বর কক্ষে, আর সেই রুমে গার্ড পড়েছে শুভ্র আর নতুন একটা ম্যাডাম। প্রিপারেশন মোটামুটি ভালোই নিয়ে এসেছিল ঋতু, কিন্তু চোখের সামনে নিজের বরকে অন্য নারীর সাথে হাসাহাসি করা দেখে গা জ্বলে যাচ্ছে ঋতুর। পারে তো নীলা ম্যাডামকে কেটে কুচি কুচি করে ফেলে। লেখা বাদ দিয়ে এসব দেখছে আর লুচির মতো ফুলছে ঋতু। লজ্জা শরম নেই বেলাজ মাইয়া?
সৌরা গাছের পেতনি শখসুটকি কয়লা পেতনি, একটা মন চাচ্ছে উত্তির চুল কাইটটা ন্যাড়া করে ছেড়ে দেই। লজ্জা করে না অন্যের বরের সাথে এমন হো হো করে কেলাতে? আর শুভ্রকেও বলি হারি, কই আমার সাথে তো কখনো এমন করে হাসে না। তখন কি মুখটা সুপারগুলো দিয়ে আটকানো থাকে নাকি? শুভ্র এতক্ষণ খেয়াল করলো ঋতু লেখা বাদ দিয়ে রাগে ফুঁসছে। হঠাৎ ঋতুর রাগার কোনো কারণ খুঁজে পেল না শুভ্র। হ্যাঁ মেয়ে, দাঁড়াও। জি 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 স্যার, কিছু বলবেন? ওদের বিয়ের কথা শুধু নূপুর জানে, তাছাড়া কলেজের কেউ জানে না, তাই স্যার বলেই ডাকছে। কখন থেকে দেখছি লেখা বাদ দিয়ে বসে আছো। এটা কি বসে থাকা জায়গা? ঘড়ির কাঁটা কি তোমার জন্য থেমে থাকবে নাকি? সরি স্যার। কোনো রকমে লিখে চলে এলো ঋতু। পুরো ভার্সিটি জুড়ে কলরব বইছে শুভ্র নীলাকে নিয়ে। শুভ্র আর নীলা দুজন ফ্রেন্ডস, দুজনেই ইউএসএ থেকে ডিগ্রি নিয়েছে, আর জবটাও একই ভার্সিটিতে। যেহেতু ফ্রেন্ড আর এখন কলিগ, তাই সবসময় ওরা হাসাহাসি একসাথে যাওয়া আসা করে। কিন্তু এটা সবাই নেগেটিভ ভেবে নিয়েছে, ধরে নিয়েছে ওদের মধ্যে কোনো রিলেশন চলছে। ঋতু তাই ভাবছে সবার মতো। বাহ, এর জন্যই এখন আমায় অবহেলা করে। পুরাতন প্রেমিকা ফিরে এসছে বলে কথা, এখন তো আর আমাকে প্রয়োজন নেই, এখন তো আমি পচে গিয়েছি। শুভ্রের সাথে কাটানো মোমেন্টগুলো মনে করছে আর কান্না করছে ঋতু। তাহলে এই সবই কি মিথ্যে ছিল? এজন্যই আমায় এত ইগনোর করে চলেও? আমাকে পুরো বিষয়টা ক্লিয়ার করে বললেই তো আমি ওদের পথ থেকে আলাদা হয়ে যেতাম। মুক্ত করে দিয়ে চলে যাব আমি তোমায় শুভ্র। ঋতু আগের থেকে অনেক পাল্টে গেছে। এখন আর আগের মতো হাসে খেলে না, আগের মতো শুভ্রের সাথে কথা বলার জন্য আগ বাড়িয়ে যায় না। শুভ্র ভাবছে, অনেক হয়েছে, আর না, আমাদের সম্পর্কে এর একটা নাম দেওয়া উচিত। এভাবে আমিও পারছি না ঋতুকে কষ্ট দিতে, অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমায় ক্ষমা চেয়ে নিতে হবে, আপন করে নেব এবার। আর কখনোই কোনোভাবে কষ্ট দেব না আমি জান। খুব বেশি ভালোবাসি আমি তোমায়, খুব বেশি। যতটা বেশি ভালোবাসলে আর কাউকে বাসা যায় না। তোমায় কষ্ট দিয়ে যে আমি ভালো আছি তা না জান, সত্যি আমি তোমাকে ছাড়া ভালো নেই। খুব কষ্ট হয় তোমার চোখে পানি দেখলে, বুকের পাঁজর ভেঙে চুরমার হয়ে যায়। আগামীকালকে এক্সাম শেষ, আর আগামীকালকেই তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আজকে ফিনান্স পরীক্ষা, হিসাব বিজ্ঞান কিছুটা পারলেও এই ফিনান্স আমি পারি না। সূত্রগুলো কিছুতেই মনে রাখতে পারি না। প্রশ্নগুলোও খুব হার্ড হয়েছে, একটাও কমন পড়েনি। আমার সামনের সিটে বসছে একজন ক্লাসের ফার্স্ট বয়। ওর থেকে হেল্প চাইলে ওর নিজের খাতাটা ছেড়ে দিয়ে দেখাচ্ছে। আমি ওর সাথে গল্প করছি আর ম্যাথগুলো তুলছি। দুজন ভালোই হাসাহাসি করছে আর পরীক্ষা দিচ্ছে। আজকে গার্ড আছে লতিফ স্যার, উনি ঘুমাচ্ছেন বসে বসে আর সবাই নকল করায় ব্যস্ত। ছেলেটা ভালোই হাসাতে পারে। কিছু মুহূর্তের জন্য হলেও কষ্টটা ভুলে গিয়েছিল ঋতু। কিন্তু ওদের এই হাসাহাসি দূর থেকে একজন দেখেছে আর রাগে ফুঁসছে। রাগলে শুভ্রকে ভয়ঙ্কর দেখায়। রাগে নাক মুখ লাল হয়ে গেছে শুভ্রের। ওর মনে হচ্ছে এখন যদি থাঁড়িয়ে দুইটা থাপ্পড় দিতে পারতো ঋতুকে, তাহলে গায়ের জ্বালা কিছুটা হলেও মিটত। কিসের এত হাসাহাসি ওর? এই ছেলে, এই ছেলে। স্যার। সোহান শুভ্রকে দেখে ভয়ে ঢোক গিলছে। ও শুভ্রের রাগ সম্পর্কে জানে। পরীক্ষা হলে কিসের গল্প? পরীক্ষা দিতে এসছো নাকি গল্প করতে? এত হাসাহাসি কিসের? সরি স্যার। গেট আউট ফ্রম মাই ক্লাসরুম। স্যার সরি, আর এমন ভুল হবে না আমার। নো এক্সকিউজ, গেট লস্ট। মিসেস ঋতু, আপনি ভুলে যাবেন না এটা পরীক্ষার হল। গল্প করার প্রয়োজন হলে বেরিয়ে যেতে পারেন। হঠাৎ এমন রেগে আছে কেন কিছুই তো বুঝতেছি না। আমার সাথে কখন বা ভালো করে কথা বলেছে? আমি তো ভুলেই গিয়েছিলাম আমি তো আর ওনার নীলা নই। নীলা হওয়ার মতো কোনো যোগ্যতা কি আছে আমার? একটা প্যারা থেকে অন্তত মুক্তি পেলাম। পরীক্ষা শেষ করে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ উনি আমার সামনে এসে গাড়ি থামালেন। আমি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলাম, আর উনি গাড়ির ভেতর থেকে হর্ন বাজিয়েই চলেছে। আমি তবুও থামছি না, ওনাকে পাশ কাটিয়ে চলে আসছিলাম। তখন উনি হ্যাচকা টান দিয়ে কোলে করে গাড়িতে নিয়ে বসালেন, আর আমি ওনার বুকে কিল ঘুষি যা পারছিলাম দিচ্ছিলাম আর চিল্লাচিল্লি করছিলাম, ছাড়ুন ছাড়ুন আমায়, যেতে দিন, আমি একাই যেতে পারবো। উনি কোনো কথার জবাব না দিয়ে গাড়ি লক করে ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাসার সামনে এসে থামলেন। আমার হাত ছাড়ছেই না, খুব জোরে হাত চেপে রেখেছে। আমার হাতে খুব ব্যথা লাগছে, চোখে পানি টলমল করছে। বুঝতেছি না ওনার হঠাৎ এমন ব্যবহারের কারণ। এত রেগেই বা আছে কেন? গরুর মতো টানতে টানতে আমায় রুমে এনে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। এতক্ষণ শুভ্র চুপ ছিল,
মুখ দিয়ে একটা কথাও বের হয়নি। মেজাজ এখন 360 ডিগ্রি ভোল্টেজে আছে। তোকে কতবার বলেছি কোনো ছেলের সাথে কথা বলবি না, তারপরেও কি? হ্যাঁ, কিসের এত হাসাহাসি অন্য পরপুরুষের সাথে তোর? ওই আমার সাথে তো কখনো ওইভাবে হেসে হেসে কথা বলিসনি। এই কয়টা লাগে তোর? হ্যাঁ, নাকি পরীক্ষা দিতে গিয়ে একটা পটি ফেলেছিস? খুব এক্সপার্ট তো তুই। লজ্জা করে না তোর? ভদ্র ঘরের বউ হয়ে এসব নোংরামি করে বেড়াস? ঋতু এতক্ষণ সবকিছু মুখ বুজে শুনে যাচ্ছিল। শুভ্রের প্রতিটা কথাই যেন তীরের মতো ঋতুর বুকে গেঁথে যাচ্ছে। এটাই কি প্রাপ্য ছিল ওর কপালে? ভালোবাসার মানুষের মুখ থেকে এমন নিচু নোংরা নোংরা কথাই শোনা বাকি ছিল? ঋতুর যেন শুভ্রের কথা শুনে গা ঘিন ঘিন করছে। মনে হচ্ছে নিজের শরীরের চামড়া কেটে যদি লবণ লাগানো যেত তাহলে হয়তো কিছুটা গায়ের জ্বালাটা মিটত। কি বলছে কি শুভ্র এসব? সামান্য একটু দেখা দেখি করছে, তার জন্য এত নোংরা নোংরা কথা? ভদ্র ঘরের বউ বলেই তো এতদিন চুপ করে আছি, টু শব্দটিও করিনি। বিয়ের পর থেকে অবহেলা পেয়ে যাচ্ছি, তারপরেও এখানে মাটি কামড়ে পড়ে আছি। তার কারণ আমি আপনাকে ভালোবাসি। মানছি আমি অনেক কষ্ট দিয়েছিলাম আপনাকে, আমি পরিস্থিতির শিকার ছিলাম। মেয়ে হয়ে বাবা মাকে তো আর অসম্মানিত হতে তো আর দেখতে পারি না। অনেকবার ক্ষমাও চেয়েছি আমি আপনার কাছে, তাতে কোনো লাভ হয়নি, বরং দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন আমায়। তারপরেও আমি চুপচাপ সব সয়ে গেছি। বললে না কয়টা লাগে আমার? ভদ্র ঘরের বউ হয়ে আমি এসব করে বেড়াই, তাতে আমার লজ্জা করে না? আরে আমি তো মাত্র আমার প্রশ্নের উত্তর কমন পড়েছিল না, তাই একটু ওর থেকে হেল্প নিলাম আর সৌজন্যতা রক্ষার্থে হাসি দিয়েছি। যার মন যেমন তার চিন্তাধারা তো তেমনই হবে, তাই না? কই, আমি তো কখনোই আপনাকে আর নীলা ম্যামকে একসাথে দেখে কখনো সন্দেহ করিনি। আমার সামনে দিয়ে সবাই বলা বলি করে গেছে শুভ্র স্যার আর নীলা ম্যামের কাপলটা কিন্তু খুব মানিয়েছে। শুনলাম ওনারা শীঘ্রই বিয়ে করে ফেলবে। একসাথে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, আবার এখন একই ইউনিভার্সিটিতে জব করছে। প্রেম তো জমে ক্ষীর। কই, আমি তো কখনোই আপনাকে বলিনি আপনাদের মধ্যে সম্পর্কটা কি। আমি কখনোই এত নোংরা জঘন্যতম ভাবনাকে আমার মনে ঠাঁই দেইনি কখনো। যাকে ভালোবাসি নিজের থেকেও বেশি, তাকে সন্দেহ করি কি করে? তাকে সন্দেহ করা আর নিজের ভালোবাসাকে গলা টিপে হত্যা করা একই কথা। আমার ভাবতেই অবাক লাগছে, যাকে আমি ভালোবাসি তার কাছে আমার সম্পর্কে এমন জঘন্য ভাবনা থাকতে পারে। মেঝেতে লুটিয়ে পড়ে কান্না করছে ঋতু। ঋতুর বলা কথা শুনে যেন পায়ের তলার মাটি সরে গেল শুভ্রের। কি বলো মেয়েটা? আমাদের নিয়ে সবাই এমন নেগেটিভ ভাবনা করে বেড়াচ্ছে ওর সামনে, আর ও সব চুপচাপ সহ্য করে গেছে। না জানি বাচ্চা মেয়েটা কত কষ্ট পেয়েছে। ভালোবাসার প্রতি এই বিশ্বাস করে পারলাম এমন নিচু মন মানসিকতার পরিচয় দিতে? আমি সব সময় ওকে ভুল বুঝে অবহেলা করে গেছি, কখনোই ভালোবেসে কাছে টেনে দিইনি। বিয়ের পর থেকে ওকে শুধু কষ্টই দিয়ে গেছি, কিন্তু কখনোই বোঝার চেষ্টা করিনি, অনুভব করিনি ওর কষ্টটাকে। শুধু নিজের কষ্টের কথাই ভেবে গেছি স্বার্থপরের মতো। অবহেলায় অবহেলায় সেই হাসি খুশি মেয়েটা কেমন যেন হয়ে গেছে, চোখের নিচে একদম খালি পড়ে গেছে। একই ঘরে একই ছাদের নিচে থেকেও কখনো খেয়াল করার চেষ্টাও করিনি। শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে দিন দিন। আমি কত বড় অন্যায় করেছি ওর সাথে, কখনো একটু শব্দটাও করেনি। আমি কি মানুষ মনে হয় না? আর কষ্ট দেব না আমার প্রেয়সীকে। আচ্ছা, ওকে আমায় ক্ষমা করে দেবে? নিশ্চয়ই দেবে। ঋতুর সামনে হাঁটু গেড়ে বসে। আমি জানি অনেক বড় অন্যায় করেছি তোমার সাথে। আমি অপরাধী, অনেক বড় অপরাধী, যার কোনো ক্ষমা নেই। অনেক কষ্ট দিয়েছি তোমায়, ক্ষমা চাওয়ার মুখ নেই আমার তোমার কাছে। আর একটাবার সুযোগ দেবে কি আমায়? কথা দিচ্ছি, কখনো পানি আসতে দেবো না চোখে। আমি তার হাতটা ধরে বললাম, ভালোবাসায় পরম যত্নে আগলে রাখবো এই বুকে, ছায়া হয়ে থাকবো পাশে মরণের আগে পর্যন্ত। বলবো না ভালোবাসা দাও, তবে কখনো ভালোবাসতে আমায় বাধা দিও না। ঋতুহীনা শুভ্র যে অচল, শুভ্রের একমাত্র অক্সিজেন যে ঋতু। প্লিজ কখনো ছেড়ে যেও না আমায়, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আর পারলাম না নিজেকে ধরে রাখতে। শুভ্রকে জড়িয়ে ধরে কান্না করছে ঋতু। এই কথা কখনোই মুখে আনবেন না প্লিজ। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আপনি বোঝেন না কেন? আমি ভালোবাসি আপনাকে। আপনার অবহেলা আর সহ্য করতে পারছি না আমি। খুব কষ্ট হয় যে মুখটা ফেটে যায়। আপনাকে ছাড়া যেখানে আমি কল্পনাই করতে পারি না কিছু, সেখানে ভাবলেন কি করে আমি অন্য কারোর সাথে? আমি ভুল করেছি, প্লিজ ওইসব মনে করিয়ে আমায় লজ্জা দিও না। অতীতকে পিছনে ফেলে সামনে আগাতে চাই। মনে করো এটা আমাদের একটা স্বপ্ন ছিল, ঘুম ভাঙতেই স্বপ্নটা ভেঙে গেছে। আমরা আবার সবকিছু নতুন করে শুরু করবো। ঋতুর মাথায় নাক ডুবিয়ে, কতদিন চুলে শ্যাম্পু দাও না বলো তো? তোমার চুল দিয়ে কেমন দুর্গন্ধ বেরোচ্ছে। বলে কি এটা হতে পারে
আসলে কয়েকদিন সবকিছুই অনিয়মিত করছি। বিয়ের পর থেকে যা ঝড় বইছে আমাদের জীবনে। কি ভাবছো? যাও তাড়াতাড়ি ভালো করে চলে শ্যাম্পু দিয়ে গোসল করে আসো। আমার খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি করো। যাচ্ছি, আপনি 10 মিনিট খাড়ান, আমি 50 মিনিটে আসতেছি। বলেই দৌড় মেরে বাথরুমে চলে গেল ঋতু। কি শয়তান মেরে, 10 মিনিট খাড়ান 50 মিনিট আসছি। যাক, অনেকদিন পর মুখে আসি দেখলাম। বাথরুমে গোসল শেষে এই কি, আসার সময় তো কোনো জামা কাপড় আনিনি, এখন কি হবে? আস্তে করে বাইরে মাথা বের করে উকি দিলাম, দেখলাম উনি ল্যাপটপ বের করে একে যেন করছে। শুনছেন? কিছু বলবে? মানে হ্যাঁ, আমি আসার সময় বাথরুমে জামা কাপড় আনতে ভুলে গেছি। তো মানে আমার লাগেজের ভেতর থেকে একটা শাড়ি বের করে দেবেন? শুভ্রের মুখে দুষ্টুমির হাসি খেলা করছে। দিতে পারি, তবে একটা শর্তে। কিসের শর্ত? আমাকে পাপ্পি দিতে হবে একটা। অসম্ভব, আমি পারবো না। ওকে, নো প্রবলেম, তাহলে আমিও দিতে পারবো না। দেখুন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তাই নাকি? তা কি ঠিক শুনি? দেখলাম ও চুল বেয়ে পানি গড়িয়ে পড়ছে সমস্ত শরীরে, দেখতে এক অন্যরকম লাগছে। আমি ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছি, হঠাৎ করে ঋতু খপ করে এসে আমার হাত থেকে শাড়ি নিয়ে বাথরুমে পালালো। আমি হাঁ করে তাকিয়ে আছি। এটা কি হলো? যা হওয়ার তাই হলো। ওকে, আমিও দেখে নেব রাত্রে কোথায় পালাও আমার থেকে। রাত্রে খাওয়া দাওয়ার পরে শোভার ঘরে বসে আছি। শোভা আমায় সাজিয়ে দিচ্ছে, ঠিক যেমনটা আমায় বিয়ের দিন সাজানো হয়েছিল, ঠিক তেমনই। ওনার কড়া নির্দেশ, উনি না ডাকা পর্যন্ত যেন আমি রুম থেকে না বের হই। কি করছে এতক্ষণ কে জানে। আর এদিকে শোভা আমায় পচাচ্ছে, লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। ভাবি, তুমি একটু অপেক্ষা করো, তোমার বর এখনই এসে তোমায় পঙ্খিরাজি করে নিয়ে যাবে। খুব মজা নেওয়া হচ্ছে তাই না? দাঁড়াও, তোমার ভাইকে বলে তোমার একটা ব্যবস্থা করছি। শুভ্র এলো, সাদা পাঞ্জাবি পরেছে। আমি তো আবার ক্রাস্ট। আমার খুব শখ ছিল আমার বর সাদা পাঞ্জাবি পরে আমায় নিতে আসবে। ঋতুকে দেখে আমি আবারও নতুন করে ওর প্রেমে পড়ে যাচ্ছি। মেয়েটা এত সুন্দর কেন কে জানে। আস্তে করে পাজা গোলা করে কোলে তুলে নিলাম, আর ঋতুকে চোখ বন্ধ করতে বললাম। রুমে এনে নামিয়ে দিলাম। আই ঋতু, এবার চোখ খোলো। চোখ খুলে দেখলাম সমস্ত রুম জুড়ে মোমবাতি লাগানো। দেখতে অসাধারণ লাগছে। আবার গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বিছানাও সাজিয়ে রাখছে। আল্লাহ, মাটি ফাঁক করো, আমি ঢুকে যাই। এত লজ্জা কই রাখমু? দেখলাম ও লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ইস, মেয়েটা এত কথায় কথায় লজ্জা পায় কেন, আমি তো সেটাই বুঝি না। লজ্জাবতী, আজ তোমার সব লজ্জা ভেঙে দেব। আমি ঋতুর কানে কানে বলতে লাগলাম। এই লোকটা এমন কেন খালি লজ্জা দেয়? আসো, আগে কেক কেটে নিই। কেক? কেক আবার কেন? আজ থেকে আমরা আবার নতুন করে সবকিছু শুরু করছি, তাই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য সেলিব্রেট করতে চাই। রুমের মাঝখানে টি টেবিলের মাঝে কেক রাখা হয়েছে। কেক কেটে আমি ওনাকে খাইয়ে দিলাম, আর উনি আমার গালে মুখে মেখে দিল। আমি এইভাবে খেতে চাই। কিভাবে? এইভাবে। ঋতুর গালে মুখে লাগানো কেক চেটে চুটে খাচ্ছে শুভ্র। ইয়াম্মি। ঋতুকে কোলে তুলে বিছানার মাঝে শুইয়ে দিল শুভ্র। আস্তে আস্তে গয়না খুলে দিচ্ছে এক হাত দিয়ে, অন্য হাত দিয়ে শাড়ি খুলছে। শুভ্র যেন আজ নিজের মাঝে নেই, ঘোরের মাঝে আছে। ঋতুর নেশায় ডুবে। আজ ঋতুকে নিজের করে পেতে চায়, আজ শুভ্রের অধিকারটা পেতে চায়, ভালোবাসায় ভরিয়ে দিতে চায়। চুলগুলো ছেড়ে দিয়ে গালে মুখে চুমুতে ভরিয়ে দিচ্ছে শুভ্র। ঋতুর সমস্ত শরীর জুড়ে শীতলতা বিরাজ করছে, হাত পা জমে ঠান্ডা হয়ে যাচ্ছে। আজ ঋতু যেন শুভ্রকে আপন করে পেতে চাইছে, শুভ্রের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিতে চাইছে। আজ নেই কোনো বাধা, নেই কোনো পিছুটান। ঋতু শুভ্রকে খামচি দিয়ে ধরছে। ঋতুর প্রতিটা খামচি যেন শুভ্রকে পাগল করে তুলছে। ঋতু বিছানার চাদর আঁকড়ে ধরে আছে, চোখ বুজে শুভ্রের ভালোবাসার স্বাদ নিচ্ছে। আস্তে আস্তে দুজন হারিয়ে যাচ্ছে ভালোবাসার অতল সাগরে, যে সাগরে ডুব দিলে আর কখনো উঠতে ইচ্ছে করবে না। আজ পূর্ণতা পেল শুভ্র ঋতুর ভালোবাসা। আজ ঋতু আপন করে পেল তার অ্যাকাউন্টিং টিচারকে। দোয়া করি সারা জীবন সুখে দুঃখে একসঙ্গে যেন থাকে দুজন। ওদের ভালোবাসার বন্ধন অটুট থাকুক আজীবন।